আর আরো অনেকে যুক্ত হবে। জি জি, অলরেডি তো আপনাদের এই যে কনফারেন্স রুমে যতজন আছেন তাদেরকে সহ প্রায় 40 জনের মতো আছে অলরেডি। আর ফেসবুক লাইভেও এটা আছে, সেখানেও স্টুডেন্টরা অনেকে দেখছে। আর এখানে আমরা মিনিস্ট্রি অফ ল্যান্ডে যারা আছি, প্লাস আমাদের ব্লকচেইন অলিম্পিয়াডের অর্গানাইজিং কমিটির সাথে যারা যুক্ত তারা আছে এখানে জুম লিংকে। তো আমি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবার আমার পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ নেয়ামুল করিম, আমি হচ্ছে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের কোঅর্ডিনেটর, এবং আজকের এই ল্যান্ড রেকর্ডস কি করে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে আমরা আরো এই ল্যান্ড রেকর্ডসকে আরো সিকিউর করতে পারি এবং ট্রান্সপারেন্ট করতে পারি এবং অ্যাকাউন্টেবল করতে পারি, তার উপরই আজকের এই আলোচনা। আজকে আমাদের এই আলোচনার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব খলিলুর রহমান, এবং পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, তারা এই ভূমি মন্ত্রণালয়ের কনফারেন্স রুম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। আরো আছেন আমাদের বিশেষ অতিথি হিসেবে ল্যান্ড ম্যানেজমেন্ট অটোমেশন প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর জনাব মুজাফর আহমেদ, এবং ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব জাহিদ হোসেন পনির, এবং আমাদের এখানে আরেকজন প্যানেলিস্ট হিসেবে জয়েন করার কথা ছিল প্রফেসর রাফিউদ্দিন আহমেদ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্স ফ্যাকাল্টি, কিন্তু আনফরচুনেটলি ওনার ফাদার গত রাতে স্ট্রোক করে হসপিটালাইজড, এবং যে কারণে মেডিকেল ইমার্জেন্সি কারণে উনিও আমাদের সাথে থাকতে পারছেন না আজকে। আমাদের সাথে আছেন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের কনভেনার প্রফেসর ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, ডিস্টিংগুইশড প্রফেসর অফ কম্পিউটার সায়েন্স ব্র্যাক ইউনিভার্সিটি, এবং ভূতপূর্ব প্রফেসর অফ কম্পিউটার সায়েন্স বুয়েট। আর আমাদের আজকের এই সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করবে জনাব তাহলিল হচ্ছে he is the founding blockchain engineer of Livior and also lead blockchain engineer of Tero Labs USA. এবং তাহলিলের আরো একটা পরিচয় আছে। তাহলিল হচ্ছে আমাদের এই ব্লকচেইন অলিম্পিয়াডের প্রথম আসরের একজন বিজয়ী। এখন সে ইজ এ প্রফেশনাল, ইজ নো লঙ্গার এ স্টুডেন্ট, এবং সে যে প্রথম আসরে যে পুরস্কার জিতেছিল যেই পেপার দিয়ে, সেই পেপারটাও ছিল এই ল্যান্ড রেকর্ডস কে কি করে সিকিউর ভাবে, সুরক্ষিত ভাবে অটোমেট করা যায় এই ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে। তো তাহলিলের এই মূল প্রবন্ধ পাঠের আগে আমি একটু প্রফেসর কায়কোবাদকে একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি কিছু বলতে চান। কায়কোবাদ ভাই, শুনতে পাচ্ছেন আপনি? আমার কথা শোনা? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি আমাদের এই সেমিনারে যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের প্রধান অতিথি, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং অনেক ব্যস্ত যার সময়, উনি যে আমাদেরকে সময় দিয়েছেন, এটা আমরা ধরে নেব যে এই ধরনের টেকনোলজিতে ওনার আগ্রহ রয়েছে। আমরা চাই বাংলাদেশে আমাদের যে সমস্ত সমস্যা ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করে সমাধান করা যাবে, সেটা যাতে আমরা সমাধান করি। এই অলিম্পিয়াডের মাধ্যমে বাংলাদেশের অনেক ছাত্র এই টেকনোলজিতে দক্ষ হচ্ছে এবং তাদের মধ্যে এই টেকনোলজি শেখার প্রতি খুবই আগ্রহ রয়েছে, সেটা আমরা জানি। আমরা বিশেষ করে করোনা কালে আমরা এই আয়োজন করেছি আমাদের হাবিবুল্লাহ নিয়ামুল করিম সাহেবের অসাধারণ
ম্যানেজমেন্ট দক্ষতার ফলে আমরা তখন আয়োজন করতে পারছি এবং অনেক অনেক ছাত্র এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এবং বিদেশে যেও পুরস্কৃত হয়েছে। হংকং এ যেখানে নাকি ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড হয়, সেখানে আমাদের 12টি দল গিয়েছিল, প্রত্যেকটা দলই অনারেবলি মেনশনড হয়েছে, আর কোনো দেশের সেটা হয়নি। এবং আমাদের এই অর্গানাইজিং স্কিল দেখে তারপরের বছরই ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হয়। সুতরাং এই অলিম্পিয়াডের মাধ্যমে আমরা কিন্তু বাংলাদেশের টেকনোলজিতে একটা শ্রেয়তর ভাবমূর্তি তৈরি করতে পারছি। আপনারা যারা সরকারে আছেন তারা এটাকে প্রমোট করবেন, স্পন্সর করবেন, প্যাট্রোনাইজ করবেন। বাংলাদেশ একটা টেকনোলজির একদম ফোর ফ্রন্টে থাকবে। সাধারণত আমরা ফোর ফ্রন্টে থাকতে পারি না, আমাদের এখানে একটা সুযোগ আছে, আমরা ফোর ফ্রন্টে থেকে কাজ করব। আমাদের দেশের সমস্যা আমাদের ছেলেমেয়েরা সমাধান করবে, আমাদের গর্বে বুক ভরে উঠবে। আপনাদের সময়ের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি, থ্যাংক ইউ কায়কোবাদ ভাই। তো আমি সরাসরি মূল প্রবন্ধে চলে যাই। সো তাহলিল, তুমি তাহলে শুরু করতে পারো তোমার মূল প্রবন্ধ। তোমার সময় হচ্ছে মূলত 25 মিনিটের মধ্যে চেষ্টা করো এটা শেষ করতে। ঠিক আছে, গো অ্যাহেড। Yes, sir. Thank you. So thank you everyone for joining. I'm honored to be invited to this panel, into this session. Okay, let me just quickly share my screen. Is it visible? হ্যাঁ, দেখা যাচ্ছে তাহলিল। Okay, thank you. So welcome to this session on land records using blockchain. So automating land registry system utilizing blockchain technology. So Hayapullah Karim sir already introduced me. So I'm the founding blockchain engineer of Lavior and currently working as the lead blockchain engineer at a Silicon Valley based company called Terra Labs LLC. So we do, for my responsibility is to work on the blockchain-based startup and give them technical support, specifically in a blockchain platform called Celo Chain. Okay, let's dive into it. So into this session, so the outline would be, I would first give you some context on using blockchain in the land automation system. Then I will touch a bit about understanding blockchain in general terms only, not diving too deep into the technical details. And then one by one, I'll describe different points regarding using this technology in the land sector. Okay, so let's get some context. So if we consider the manual process in the land administration system in our country, so it's still quite time consuming. For each deed, it may take up to 3 months for registering land deed, and there are lots of physical steps involved. However, in recent times, our government has introduced digital recordings, land recording system on the land.gov.bd website, and it has already have experienced many success stories, right? So you can already do register e-land deed, smart land record searching, issue legal and deed document, and other secondary stuff like magic mortgage and land tax and more. Okay. Okay, but I would say that
in the current system, there are still some limitations and room for improvement. So let me try to describe a bit how. Okay. Okay, so before that, let's see why the land register system in our country is such a challenging and daunting task. Like, I'll give you an example comparing Russia to our country, Bangladesh. So if you see the population, Russia is 115 times bigger than Bangladesh, but it has a much bigger population than Russia. So, and also there are 3.57 million average number of deed registered per year in our country. So it's quite challenging to manage all these deeds in a secure and transparent way. So what I would say the key features for a land registry system would be like first of all, register a land ownership deed. So that's one of the fundamental ones. Then of course, after the land ownership get registered in the system, we want people to be able to transfer the ownership in a secure and hassle-free way. And finally, we want other people to verify land ownership in a reliable and fast way. So I would say these are the three core functionality that we aim to achieve. So some limitation I would say for the digital system specifically, like even we are able to register digital land deed. If you want to transfer land ownership, you still have to do that kind of a manual way and then register the new deed on the online system. And even in the online system, it still take on average 28 days to complete the process. And we still require some physical steps. And also not all the data are updated everywhere for considering each places in the country. Although this current settings actually make sense because we, as far as I know, like we are still relying on centralized infrastructure to manage the trust in this digital land registry system. So to ensure proper security and make sure everything goes smoothly, we still rely on taking more time to make everything go smoothly, and also like centralized system has many security flaws that we should be aware of. So we also add some physical steps still in the digital system to make sure nobody can exploit the digital system. So how can we address this? So so there exists a smarter solution using blockchain technology. So so blockchain is actually a combination of different technology that ensures that in a digital settings, you don't need to trust anybody to make sure the system operates in a secure way. So it has enhanced security over the traditional centralized system. So we will see how that is the case in a few moments. So first, just a little bit background on the blockchain. I will try to explain it in layman's term. So what I describe blockchain as with 4 words, essentially. So it's blockchain is a
immutable distributed shared ledger. So what does this forward means? I would just, in very simple terms, will describe it. So immutable means cannot change. So just a fancy way of saying it cannot change. So once the data is stored on chain, there's no way that you can alter that data. So blockchain, one property of blockchain is immutable. Then the blockchain itself is distributed, meaning multiple instances of the same blockchain is stored across a network of computers. And the same copy, if the exact same copy is shared across the whole network. And finally, it's the blockchain itself is like a ledger. So it's like a list of transaction data that comprise a block, and the blockchain itself is a list of blocks. So that's essentially what a blockchain is. How it ensures security is kind of out of the scope in this current seminar, but that is essentially how blockchain works. Okay. So what are the benefits of using blockchain? So I always say immutability. So once you store a data on, like a land data on blockchain, for example, you cannot change it. There's no way that you can change that data. So it ensures that the data integrity that way. So decentralized means if you want to control the data, the data is controlled in a not in a centralized in a central by a central entity. So the control is in the control is totally decentralized. So there is no one point, a single point that you can manipulate to alter or hamper the security of the system. Also, it uses the cryptographic technique to ensure furthermore security. The consensus mechanism is also a way to ensure security. Another thing is in blockchain is called smart contract. So this is nothing but like an application logic that lives in the blockchain. So I already told you that anything that is stored in blockchain is immutable, and that is, you cannot change it. So smart contracts are application logic that are stored on blockchain in an immutable way. So you can even change the logic in the system to manipulate the data in any way, or manipulate the functionality in any way. And it's really easy to keep an auditable trail from a blockchain, because it's there's zero trust factor on the storage of data that lives in the chain, and you can easily get the provenance of data using the chain data. Also, privacy, data privacy in a blockchain system, the identity system is kept anonymous, like pseudo anonymous, actually, like who actually owns what. There's a anonymous address associated with each person, but just by looking at the chain, you cannot determine what that address, who that address referred to. So that's how the privacy can also be ensured. And also, again, using the smart contract logic, you can create a strong access control rule on the blockchain that is not actually reliable in a traditional settings, because in traditional settings, software can easily be updated, upgraded for that reason. Yeah. So enhance transparency and public trust. So I would say, like, in the three ways the blockchain can enhance transparency, using blockchain properties like
we can store fingerprints of landed documents or files in a secure way. So what we call this is like a hash of documents. So hash is like this unique fingerprint for files, for any digital format of data. So we do when we do signatures, we assume that every people has a unique signature. So this is the digital version of it. So every single file can be converted to a digital signature, and even if a smallest of change occurred, the signature or hash will like the hash of the signature that is represented by hash would not match even if small changes occur. So that's one thing. And then you can immutably store the TX the transaction data in a secure way. And third, you can timestamp the data that is stored on chain when the land registry or land registration or ownership transfership is happening. Okay. So again, using smart contract, we can easily streamline the process, like removing many paperwork and like physical steps, because we can do it through a secure smart contract logic in the blockchain. Okay, and also since there's a single source of truth, there's no scattered data all around, unlike a traditional system. So there's only a single truth that exists on the chain that everyone can trust. So it makes it fast and efficient to verify the property transaction data. And also utilizing blockchain for land registry empower citizens with secure and immutable ownership records. So by digitizing land ownership information and storing on a decentralized blockchain, individuals gain greater control and transparency over their property rights. Maybe I should, yeah. Okay, so let's see some real world use cases here. I'll just go. I'll just mention that because I want to show you that there's already platforms out there that have successfully implemented at least on a prototype stage. So one is Bitland. So this is an African-based land registry system that utilizes blockchain. So in Africa, one big problem is of land ownership is it's quite fragmented, and specifically in Ghana, Bitland did a very good job on solving that specific problem. Next in Dubai, this is not exactly land registry system, so it's a real estate ownership management system. So it can also support a fractional land ownership. And it's already, the cool thing about this is like, it's already, anyone can verify the ownership on a live blockchain using this link. And finally, a use case in Georgia. So they store the land registry fingerprint in a blockchain, and thus they have reduced the time for land registration in a significant way, and already 1.5 million plus land titles are registered on chain in Georgia. So this was our demo in the 2020 International Blockchain Olympiad. We won the Best Prototype Award for this project. I'll get into a dig deeper what technology we used, but we mainly focused on two things. One is registering the current land ownership, and two, how to transfer land ownership between two people.
প্ল্যান আছে নাকি? Okay. So I will take a ও জানি না তো, কেন সদরিন কোথায় যাবে? আচ্ছা এক সেকেন্ড তাহলে। আচ্ছা আমরা যারা জয়েন করেছি অনলাইনে প্লিজ একটু মাইক্রোফোনটা মিউট করে রাখবেন সবাই। মাইক্রোফোনটা সবাই একটু মিউট করে রাখেন। Only the active speaker will have the microphone on. Thank you. Talil, carry on. Yeah, thank you, sir. Okay, so another project that I work on at my Silicon Valley company is called Astral. So far I have talked about the land ownership aspect of the land registry system, but here we worked on the actual mapping, storing the mapping data on the blockchain. So this is quite challenging because mapping data can be quite large, and blockchain is not suitable for storing large quantity of data. So there are some challenges there. So what we used is an algorithm called Quadtree, a same algorithm that is actually used in gaming as well. But yeah, so this is all we obtained like 10,000 grand USD for this project, and worked on like storing actual mapping data for in the blockchain. So we call this like a Web3 version of Google Map. So the cool thing is like currently this process is this source code is open source, and although the governance settings for this project is mainly focused on USA, but since it's open source, we can adjust the code to match the governance need for our country. So here governance settings basically means who are eligible to enter mapping data and approve the mapping data. So that's what governance means. So we can adjust the code to manage those settings in the context of our country. So addressing some challenges. So first, there's some regulatory and legal implication to this. So for example, like currently in the land registry system, we had to like in the legal way we had to make the issuance of landed document through the land registry system legally applicable. So when we utilize the blockchain system, we can afford to do land transfer ownership as well. So maybe we need to like address the legal implication of that case as well, among other ones, I guess. So okay, so for data privacy, so maybe we do not want to expose the personally identifiable information of each landowner. So that aspect, I think we need to address, that the privacy of the landowner is not violated. So that's another challenge. And also interoperability with the existing system is we already have many land ownership data already registered in our in our system in a digital way, but as far as I know, like it relies on a centralized cloud service, maybe multiple ones. So we need a efficient way to maybe transfer the data to on-chain and make the system interoperable to the current digital system functionality wise. And another issue would be to address the inclusivity issue. So so this means like we need to consider the people's capability on using the digital system. For example, maybe we should consider that people can do this using a feature phone, because smartphone, I guess,
although its usage is quite increasing in our country day by day, but still many people rely on feature phones. But the thing about adopting blockchain technology is that on the user end, you can implement the system in such a way that in the user end, the functionality is the experience remains the same, but we are using blockchain on the back end. So that is possible. One example I can give you is IBM implementing the food supply chain. So they had a problem in verifying the authenticity of food imported from China to US. So to address this problem, they actually successfully implemented a blockchain solution to basically solve this problem, the authenticity of the food source. But they didn't change anything regarding the how the end user was viewing the like consuming the product. So that's what I mean by ensuring inclusivity and accessibility. Okay, so moving আচ্ছা তাহলে আমার একটু নেক্সট 3 থেকে 4 মিনিটের মধ্যে শেষ করতে পারলে ভালো। Yes, I'm thank almost done. So this is just a reference for the challenges in the context of our new Nimbus solution. I'll skip this and go to the last part. Sorry, second to last part. So what our solution did suggested that we can utilize the blockchain network in all the sub-registry office or SLN office to create the blockchain network, and we use the BigchainDB blockchain platform. So because the land in the land register system, there's I already showed that 37.5 million land did registered annually. So we considered the volume of data, we chose the BigchainDB platform. I'll skip the rest of the details for now. And finally, so the potential impact for utilizing blockchain in land management in our society would be like, so again, enhanced transparency, secure ownership record, improvement of land governance, which would be more transparent, and efficient property transaction, as blockchain would ensure disintermediation among the various processes that exist on the land management sector. Then inclusive land ownership, and also another one point would be like attracting foreign investment, like say the adoption of blockchain in the land registry can enhance Bangladesh's appeal to the foreign investors, and the transparent and efficient land registration system can instill confidence in international investors, leading to increased foreign and direct investment in the real estate sector. So reduction is in administrative burden. So by automating land registry processes with blockchain technology, the administrative burden on government agencies can be reduced. So this can lead to more efficient use of resources and faster response time to citizen inquiries and requests related to land matters. And finally, elimination of all kinds of manual intervention. So by implementing blockchain-based registry, the need for manual intervention paper-based is significantly reduced, and this minimizes the process for bribery and corruption that may occur during the traditional land registration process. So yeah, so I guess I'll just finish it in time. Thank you so much for your time. Okay, thank you very much, Talil, for your very comprehensive presentation on how blockchain technology can be used in land records automation. তো এখানে বেশ কিছু তথ্য ছিল যেগুলো হয়তো একটু টেকনিক্যাল ফর মোস্ট অফ আস ইন দিস অডিয়েন্স। তবে আমি একটু সহজ করে যেটা একটু বলবো এখানে,
যে ব্লকচেন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যেই ও যে প্রথম কয়েকটা স্লাইডের মধ্যে দেখিয়েছিল যে যেই মূল যে বেনিফিটটা পেতে পারে এই মিনিস্ট্রি অফ ল্যান্ডের আওতায় যতগুলো অটোমেশনের কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা তো এই অটোমেশনের মাধ্যমে যাই সার্ভিস দিচ্ছি দোজ উই আর গিভিং ইন এ সেন্ট্রালাইজড ফ্যাশন, এবং এই সেন্ট্রালাইজড ফ্যাশনে দেওয়ার কারণে এটার কিছু ইনহেরেন্ট কিছু উইকনেস থাকে, যেমন এনি সেন্ট্রাল সিস্টেম ইজ অ্যাকচুয়ালি এ ম্যাগনেট ফর হ্যাকার্স। কারণ হ্যাকাররা সবসময় চায় যে যে কোনো সেন্ট্রাল সিস্টেমকে হ্যাকিং করতে পারলে তারা একবারেই সেখান থেকে সব তথ্য নিতে পারে, বা যে কোনো ধরনের রানসাম যদি চাইতে হয় একটা সিস্টেমকে হ্যাকিং করলেই তারা সেটা করতে পারে। তো এইসব কারণে আমরা যদি এই ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে আমাদের যে চুম্বক তথ্যগুলো, সবকিছু দরকার নাই, যে একেবারে মোস্ট এসেনশিয়াল এলিমেন্টস অফ আওয়ার পাবলিক ইনফরমেশন, সেগুলোকে যদি আমরা এই ইয়েতে ব্লকচেনের লেজারে নিয়ে আসতে পারি, তাহলে আমরা 3টা বা 4টা আমরা মূল যে বেনিফিট গুলো পেতে পারি। তার একটা হচ্ছে যেটা বলেছে তাহলিল, যেটা ইমিউটেবল, একবার আমি সেই লেজারে সেটা রেকর্ড করলে পরে এটা যেহেতু কোনো সেন্ট্রাল কোনো অথরিটি এখানে থাকবে না, কেউ চাইলেও এটা পরিবর্তন করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে যে এখানে ম্যানুয়াল ইন্টারভেনশনের কাজ অনেক কমে যাবে, কারণ এটা পুরো কাজটাই হবে অনেককে দিয়ে, মানে এটাকে বলা হয় যে কনসেনসাস মেকানিজম। অর্থাৎ এই যে এখানে যদি হাজার হাজার নোড থাকে, তাহলে এই নোডের মেজরিটি যখন অ্যাগ্রি করবে যে এইটা হচ্ছে সত্য, এটাই হচ্ছে ঠিক, তখন সেটা তখন ব্লকচেন লেজারে এটা অ্যাড হবে, তাছাড়া কিন্তু এটা লেজারে অ্যাড করা যাবে না। আর তৃতীয় হচ্ছে যেটা ব্লকচেনের একটা মূল আউটকাম, যে ইউ গেট এ সিঙ্গেল ট্রুথ, অর্থাৎ কিনা মানে আজকাল যেটা হতে পারে, ইফ আই হ্যাভ মাল্টিপল রেকর্ডস, in multiple records it could show multiple different things, it may not all align, কিন্তু এখানে যখন আমি লেজারে দিয়ে দিব ব্লকচেন লেজারে, then it becomes a single truth for all to see, so it is transparent and it's accountable in the sense that consensus এর মাধ্যমে এটা এক জায়গায় আসছে এই তথ্যগুলো, আর লেজারে আসছে, এক জায়গায় আসছে না, ডিস্ট্রিবিউটেড লেজারে আসছে। আর তৃতীয় হচ্ছে যেটা বললাম যেটা ইমিউটেবল। সো এই জিনিসগুলো এই ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে আমরা যদি করতে পারি, তাহলে আমাদের যে এখনকার যে আমাদের এই অটোমেশনের যে আমাদের কাজগুলো হাতে আছে, তাকে আমরা আরেকটু শক্তিশালী করতে পারি, আরেকটু বেগবান করতে পারি, আরেকটু মানুষের আস্থা অর্জনের ক্ষেত্রে আরেকটু এগিয়ে যেতে পারি। সো খুব সিম্পল টার্মসে বললে তাই। আর আরেকটা টেকনিক্যাল সাইড একটু না বললেই নয়, সেটা হচ্ছে যে যেটা শেষের দিকে উল্লেখ করেছে তাহলিল, সেটা হচ্ছে যে সব তথ্যই কিন্তু ব্লকচেন লেজারে থাকবে। আমার কিন্তু অফ চেইন অনেক ডেটাবেজও এটার সাথে লিংক করা থাকতে পারে, যেমন আমার ম্যাপিং ডেটাবেজ, যেমন আমার ট্রানজাকশন ডেটাবেজ, সেগুলো সব আমার দরকার নেই ব্লকচেন লেজারে নেওয়ার, কারণ আমার লেজারটাকে আমার রাখতে হবে লাইট এবং খুব রেসপন্সিভ, যাতে মানুষ চাইলেই ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের মধ্যে সেই তথ্যটা দেখতে পারে। তো আমি এই পর্যায়ে আমাদের যে সিলেক্টেড প্যানেলিস্ট যারা আছেন স্পেশাল গেস্ট হিসেবে, এবং পনির সাহেব এবং মুজাফর সাহেব, ওনাদের কাছে আমি যাওয়ার আগে আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ভূমি মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের অনুমতি নিয়ে আমি একটু ফ্লোরের কাছে ওপেন করতে চাচ্ছি। ফ্লোর থেকে যদি কেউ কোনো প্রশ্ন করতে চায়, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমরা হয়তো এটার জন্য 15 মিনিট সময় দিতে পারি ফর কোয়েশ্চেন এন্ড আনসার ফ্রম দি ফ্লোর। দেন উই ক্যান গো টু দি designated special guest and finally to you as the chief guest. মতামত তারপরে আমরা বিশেষ অতিথি এবং প্যানেলিস্ট যারা আছে তাদের কাছে শুনি। এখন আমরা ফ্লোর উন্মুক্ত করে দিতে পারি, এটা 15 মিনিটের জন্য। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ফ্লোর থেকে যারা বলতে চান, আপনারা যদি জানেন যে জুমের একটা ওই হ্যান্ড রেজ করার অপশন আছে, সেটা যদি হ্যান্ড রেজ করার অপশনটা সিলেক্ট করতে পারেন, তাহলেও আমি দেখতে পারবো, অথবা
আপনার ভিডিও অন করে আপনি যে হাত তুলেন সেটাও আমি দেখতে পাবো। আপনার যেভাবে সুবিধা হয়, যেভাবে আপনারা যারা প্রশ্ন করতে চান, কাইন্ডলি রেইজ ইউর হ্যান্ড। আমি দেখতে পাচ্ছি আমাদের সফট বিডির আতিক শাওন হাত তুলেছে, জুবায়ের নামের একজন হাত তুলেছে, আর কেউ আছে কি? দুজন পাচ্ছি, আমি শুধু দুজন পাচ্ছি এখান থেকে। বা আর আজিজ সাহেব বিপিডি ল্যান্ড সার্ভে প্রজেক্টের, ডিজিটাল ল্যান্ড সার্ভে প্রজেক্টের। তো আমার মনে হয় আমরা শুরু করি এই কয়জনকে দিয়ে। আবার এই যে আপনার কনফারেন্স রুমে যারা আছেন, আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে মিনিস্ট্রি অফ ল্যান্ডের, আপনারাও কিন্তু করতে পারেন। তা আমি প্রথমে একটু ইয়ের কাছে যাই, আমাদের ল্যান্ড সার্ভে প্রজেক্টের যে ডিপিডি আব্দুল আজিজ সাহেব, আমি আপনার কাছে যাই, কারণ আপনাদের তো সব এই ম্যাপিং ডেটাবেস গুলো আপনারা মেনটেন করছেন, তো আপনাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকতে পারে এই বিষয়ে। জি, গো অ্যাহেড। এমনি মিউট রাখছো না? জি, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে। জি, বলেন। আমার মানে প্রশ্নটা হচ্ছে, ব্লকচেন নিয়ে যদিও আমার বেশি জানার সুযোগ হয়নি, এখানে আপনাদের বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু বুঝলাম যে একটা ইমিউটেবল অবজেক্টটা ইমিউটেবল থাকে। এখন আমাদের যে জরিপের যে জমির আমরা মালিকানা যেটা তথ্য আমরা তৈরি করি, এই খতিয়ানে যখন জরিপ চলে তখনও আমরা খতিয়ানগুলো মিউটেবল করতে হয়, অর্থাৎ আমাদের এক এক স্তরে থাকে, তার বিভিন্ন সময় আমাদের চেঞ্জ করতে হয়। ধারাগুলো থাকে যেমন 30 ধারা, 31 বিধি, 30 বিধি, তারপরে আপিল আপত্তিতে এই খতিয়ানগুলো আমাদের চেঞ্জ হয় ভূমি মালিকদের আপত্তির ভিত্তিতে। তারপরে যখন আমাদের নামজারি হয়, যখন ইয়াতে যায়, ফাইনাল হয়ে যায়, তখন আমাদের জমি কিন্তু মালিকানা পরিবর্তন হতেই থাকে। এখন যদি আমরা ইমিউটেবল হিসাবে একটা ডেটাবেস রাখি, তখন আমরা হয়তো ধরে নিলাম একটা স্তরে পর্যায়ে এটা ইমিউটেবল আছে, বাট যখন আমরা আবার নতুন করে জমির মালিকানা চেঞ্জ হচ্ছে, ওই পর্যায়ে নিয়ে আবার ইমিউটেবল রাখলাম, সেক্ষেত্রে কি আমার ডেটাবেজে এখানে ডুপ্লিকেশন হচ্ছে না, অর্থাৎ ডেটাবেজে স্টোরেজ কি আমার বেশি লাগতেছে কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই আপনার লেজারে, ডিস্ট্রিবিউটেড লেজারে আপনার তথ্যগুলো থাকবে, সেক্ষেত্রে আমার ট্রানজেকশন ডেটা এবং কনসিস্টেন্সির ডেটা যেটা, সেটা আমার দেখা যাচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রেই আমার প্রতিটা ডেটাবেজের সাথে এক একটা ডেটাবেজের আমার এই জিনিসগুলো যাচাই করার প্রশ্ন আসবে, তখন কি আমার নেটওয়ার্ক রুটটা কি আমার বেশি হয়ে যাবে কিনা, এই দুইটা জিনিস আমি একটু মানে প্রশ্ন জাগলো মনে। জি, না, থ্যাংক ইউ। দুটোই খুবই রেলেভেন্ট কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা, যে এই যে ব্লকচেইনের একটা কোর ফাংশন হচ্ছে ইমিউটেবিলিটি। এই ইমিউটেবিলিটি ইজ এ টেকনিক্যাল টার্ম। আমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ নোশন যেটা আমাদের, সেই নোশনে কিন্তু এটা ইমিউটেবল না, এটা ইজ পিওরলি ইজ এ টেকনিক্যাল ইস্যু। সেটা হচ্ছে যে আমরা ব্লকচেইনে যখন একটা ফাইনাল একটা তথ্য যখন সবাই অ্যাগ্রি করে ব্লকচেইনে আমি রেকর্ড করব, সেই রেকর্ডটা আমি পরিবর্তন করতে পারবো না। তার মানে এই নয় যে আমি ট্রানজাকশনের মাধ্যমে সাবসিকুয়েন্টলি এটাকে আমি চেঞ্জ করতে পারবো না, অবশ্যই করা যাচ্ছে, বাট দ্যাট অলসো বিকামস এ সাবসিকুয়েন্ট রেকর্ড। তাহলে আপনি ওইটার হিস্ট্রিটাও দেখতে পাবেন যে একজন মানুষ 5 কাঠা জমির মালিক ছিল, সেটা কোর্টে কেস হয়ে দেখা গেল যে না, ওটা চেঞ্জ হয়ে আরেকজন হয়ে গেছে, তাহলে এই যে কোর্টের রায় পাওয়ার পরে আরেকটা তখন এই মিউটেশন আনা হবে, তখন দ্যাট ইজ অ্যানাদার ট্রানজাকশন, অ্যানাদার রেকর্ড দ্যাট উড বি রেকর্ডেড। সো ওই ইমিউটেবিলিটির ইস্যুটা হচ্ছে একবার রেকর্ড করা হলে সেই তথ্যটা কোনোদিনই হারিয়ে যাবে না। তো এটা যেটা আমার মনে হয় আপনি তাহলে বুঝতে পারছেন জিনিসটা, যে আমাদের এটার সাথে কোনো কনফ্লিক্ট নাই। এই যে আমরা যে বিভিন্ন সময় আমাদের ওনারশিপ রেকর্ড চেঞ্জ হতে পারে, তার সাথে এটার কোনো কনফ্লিক্ট নাই। আর আপনার দ্বিতীয় যে প্রশ্নটা আপনি রেখেছেন, সেটা হচ্ছে যে এই যে অফ চেইন ডেটাবেস গুলো থাকবে, আবার ব্লকচেইন গুলো ডিস্ট্রিবিউটেড থাকবে, তাতে আমার নেটওয়ার্ক লোডটা কি বেশি পড়বে কিনা? না, বরঞ্চ এটার উল্টোটা হবে। যেহেতু এটা ডিস্ট্রিবিউটেড লেজার, যেটা হাজার হাজার কম্পিউটারে ডিস্ট্রিবিউটেড থাকবে, বরঞ্চ আমার নেটওয়ার্ক লোডও কিন্তু আমার সেখানে কম থাকবে। নাহলে আমি যেটা একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে বিটকয়েন, আজকে $1 ট্রিলিয়ন ইকোনমি ইজ বিল্ট অন বিটকয়েন, সেটা মিলিয়ন্স অফ কম্পিউটারে এটা ডিস্ট্রিবিউটেড, যে কারণে এটার জন্য চালাতে কোনো কিন্তু সুপার কম্পিউটার লাগছে না। সো দিস ইজ দ্য বেনিফিট অফ ব্লকচেইন। আমি এবার একটু আমি ইন্ডাস্ট্রি সাইডে যেতে চাই প্রশ্নে। আমি শাওনকে দেখেছিলাম হাত তুলেছিল,
Shaun, you want to go ahead with your question? জি, আসসালামু আলাইকুম করিম ভাই। আমি সবার পরে করি, মানে আরো কয়েকটা কোশ্চেন যদি কমন পড়ে যায় তাহলে আর আগাবো না আর কি। না না, বলে ফেলো, অসুবিধা নাই শাওন, বলে ফেলো। আর এইখানে যে মডেলটা আর কি মানে প্রস্তাবনা করা হচ্ছে আর কি, এটা কি আসলে কোনো প্রাইভেট ব্লকচেন না পাবলিক ব্লকচেন? আচ্ছা, তাহলে তুমি একটু ক্লারিফাই করো এটা একটু। হ্যাঁ, এটা হচ্ছে মেইনলি পাবলিক পারমিশন চেইন, সো it's mainly মানে in terms of who can join the network, it's permission, but access read access টা হচ্ছে পাবলিক আর কি। রিড অ্যাক্সেস পয়েন্ট সবসময় পাবলিক হয়, বাট যে চেইনটা এস্টাবলিশ করার প্রপোজ করা হচ্ছে এটা কি কোনো প্রাইভেট ব্লকচেন নাকি পাবলিক ব্লকচেন? মানে পারমিশন ব্লকচেন মানে হচ্ছে প্রাইভেট। হ্যাঁ, পারমিশন মানে প্রাইভেট। হ্যাঁ, পারমিশন মানে হচ্ছে দ্যাটস এ প্রাইভেট ব্লকচেন। ইয়েস, মানে আমার তো এটা এই পাবলিক ব্লকচেইনে করতে গেলে পরে তখন তো আমাকে তাহলে আমার কোনো পাবলিক কোনো এক্সিস্টিং কোনো ব্লকচেইন প্ল্যাটফর্মে যেতে হবে। তো সেইটা না করে, কারণ সেটা তো আর we cannot give up control of the land records, সেটা তো আমাদের এই যারা এই ভূমি প্রশাসনের সাথে জড়িত তাদের মধ্যেই রাখতে হবে। সেই কারণে এটা পারমিশন ব্লকচেইন হতে হবে। আচ্ছা, এবার আমরা একটু এর কাছে যাই একটু। এখানে শাহজাহান সাহেব নামে একজন আছেন, আমি দেখতে পাচ্ছি। শাহজাহান আলী সাহেব, জি আপনি বলেন, আপনার একটু পরিচয়টা কাইন্ডলি একটু দিবেন। স্যার, আমি শাহজাহান বলছিলাম স্যার, আমি সাব রেজিস্ট্রার কেরানীগঞ্জ দক্ষিণের স্যার। আর আমাদের ই রেজিস্ট্রেশন যে চলছে ওই প্রজেক্টের আমি এপিডি স্যার। আমাদের 17টা রেজিস্ট্রি অফিসে আমরা অনলাইনে দলিল রেজিস্ট্রি করছি স্যার। আমি এই ব্লকচেইন সিস্টেমের সাথে পরিচিত ছিলাম না, আজকেই আমি শুনলাম আর কি। তো হচ্ছে আমাদের ল অ্যান্ড জাস্টিস ডিভিশন থেকে একটা প্রজেক্ট আমরা নিয়েছি 17টা রেজিস্ট্রি অফিস সহ সারা দেশের সবগুলো রেজিস্ট্রি অফিসে আমাদের ই রেজিস্ট্রেশন সিস্টেমে দলিল রেজিস্ট্রি হবে। তো যদি ব্লকচেইন সিস্টেমটা হচ্ছে মানে আমরা যদি দেখি কোথাও বাস্তবায়ন হয়েছে, সেক্ষেত্রে আমরা আমাদের সাথেও সেটা অ্যাডপ্ট করতে পারবো আমরা যখন প্রজেক্টটা শুরু করবো। না, ঠিক আছে, দ্যাটস আ ভেরি গুড আইডিয়া, এবং এটাই করতে হবে। আমরা চাই যে যতগুলো সিস্টেম থাকবে সেগুলোর সাথে সবগুলোর সাথেই আমাদের এই ব্লকচেইন যে লেজারটা সেটা ইন্টিগ্রেটেড থাকবে আর কি। আচ্ছা, আমি এবার যেতে চাই জুবায়ের সাহেব, আপনি যদি একটু আপনার প্রশ্নটা করেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি জুবায়ের মাহমুদ, one of the finalists in this year's blockchain Olympiad in Bangladesh. Okay. And আমি ব্লকচেইন নিয়ে কাজ করছি more than 5 years right now. আমি একটা হংকং এর কোম্পানিতে আছি, ব্লকচেইন নিয়ে কাজ করছি, মেইনলি ফিনটেক নিয়ে আমার কাজ। এবং লাইক বর্তমানে আমি কিছু লাইক ল্যান্ড এবং সার্টিফিকেটস এইসব নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, বাট রিসেন্টলি দেখলাম যে লাইক লাস্ট যে সেমিনারটা হলো সার্টিফিকেটস নিয়ে, ইউনিভার্সিটি সার্টিফিকেটস নিয়ে, তো ওটাও আমার ওয়ান অফ দ্য পার্ট ছিল এবং এটাও আমার ওয়ান অফ দ্য পার্ট। হ্যাঁ, তো আমি যেটা একটু আগে কোশ্চেন করতে চেয়েছিলাম যে এটা পাবলিকে হবে নাকি প্রাইভেটে হবে, হ্যাঁ সেটা আমি অ্যান্সার পেয়ে গিয়েছি। তো আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম এখানে, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় অফিসার সবাই আছেন। হ্যাঁ, একটু সংক্ষেপে বলতে হবে জুবায়ের, আরো অনেককে আমার সময় দিতে হবে, একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, জি জি, অবশ্যই যে আমরা আসলে এই জিনিসটা কি আমাদের একটা সেন্ট্রাল ব্লকচেইন করে, পুরো বাংলাদেশে একটা সেন্ট্রাল ব্লকচেইন ইকোসিস্টেম করে যদি করতে পারি সবগুলো পার্ট, সবগুলো মিনিস্ট্রির জন্য, লাইক ল্যান্ড, ইউনিভার্সিটি, এডুকেশন এবং লাইক বাংলাদেশ ব্যাংক, ফিনান্স, সব, এটা আসলে খুবই ভালো হতো। আমি জাস্ট এই প্রস্তাবনাটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে জুবায়ের, আই গট ইউর পয়েন্ট। এটা সেন্ট্রালাইজড ব্লকচেইন হবে না, ব্লকচেইন তো সেন্ট্রালাইজড হয় না, বাট what I understand what you're suggesting, যে আমরা একটা লেয়ার 1 ব্লকচেইন বাংলাদেশে করতে পারি কিনা, যেটা সব এই ধরনের অ্যাপ্লিকেশন গুলোর জন্য ব্যবহৃত হতে পারে। সেই লেয়ার 1 ব্লকচেইন এটা অলরেডি আলোচনা চলছে, এটা হয়তো হবে একটা এই প্রাইভেট সেক্টর এবং সরকার মিলে হয়তো একটা লেয়ার 1 ব্লকচেইনের একটা চিন্তা ভাবনা চলছে। আচ্ছা, আমি এবার একটু হাসিবের কাছে যাই। হাসিব,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হাসিব। আমি অ্যাকচুয়ালি এই ব্লকচেইন অলিম্পিয়াডের একজন ফাইনালিস্ট। আমি সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করছি এআইইউবি হ্যাঁ। থেকে। আমার আসলে কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন ছিল। আমি আসলে নতুন ব্লকচেইন ডেভেলপমেন্ট শিখতেছি আর কি। হ্যাঁ, তো সরাসরি প্রশ্নে চলে যান। হ্যাঁ, জি, go to the আমার question. প্রশ্নটা হচ্ছে, আমরা যে ব্লকচেইন লেজারে ডাটা স্টোর করি, আমরা ফর এক্সাম্পল টেক্সট ডাটা ছাড়া এবং টোকেনাইজেশন ছাড়া অন্য ডিফারেন্ট কোনো ফাইল MP4 বা কোনো ভিডিও ফাইল ব্লকচেইনে ডিরেক্ট স্টোর করা পসিবল কিনা, বা এইভাবে এনক্রিপ্ট করে ডাটাটা লেজারে আচ্ছা, ঠিক করা আছে, I পসিবল got your কিনা? point. Tahlil, do you want to respond to this? Yeah, sure. So আসলে ব্লকচেইনে হচ্ছে একবারে হচ্ছে লার্জ সাইজ অফ ডেটা স্টোর করার জন্য কম্পিটেবল না। What you can do is there's solution for decentralized file system. অনেকগুলো সলিউশন আছে, সবচেয়ে পপুলারটা হচ্ছে IPFS, Interplanetary File System. So ওইখানে you can store the file, and additionally for more reliability you can store the hash of the file in the blockchain. ওকে, গুড। আচ্ছা, আমি এখানে অনেক এসি ল্যান্ড কে দেখতে পাচ্ছি, অনেক ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের অনেককে দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা কেউ কোনো হাত তুললেননি। তা আপনাদের পক্ষ থেকে কেউ কোনো প্রশ্ন রাখতে চান নাকি? তাহলে দেন আই উইল গো ব্যাক টু দি স্পেশাল গেস্ট এন্ড চিফ গেস্ট। এসি ল্যান্ড যারা আছেন তাদের পক্ষ থেকে কেউ যদি কোনো প্রশ্ন করতে চান, ডোন্ট বি অ্যাফ্রেড। এখানে আমরা সবাই শিখছি ব্লকচেইন সম্পর্কে, সুতরাং আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আপনার প্রশ্ন হয়তো প্রাসঙ্গিক নাও হতে পারে। আমার মনে হয় না এরকম কোনো ভয় পাওয়ার কোনো আশঙ্কা আছে। আপনাদের যদি এই ব্লকচেইন অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের কোনো শঙ্কা থেকে থাকে বা কোনো সংশয় থেকে থাকে, আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আচ্ছা, তাহলে আমি শেষ সুযোগ দিতে চাই আমাদের ভূমি মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে যারা আছেন, আপনাদের পক্ষ থেকে এই পনির সাহেব ছাড়া অন্য কেউ যদি কোনো কিছু বলতে চান বা প্রশ্ন রাখতে চান। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। জি, আমার নাম মোহাম্মদ হামিদুর রহমান। আমি ল্যান্ড সার্ভিস কনসালটেন্ট হিসাবে আছি। আমি হয়তো দেখছেন আমাকে। এখানে ব্লকচেইনের কথা বলা হচ্ছে। আমাদের ডাটা তো বিশাল, এখন ওদের ম্যাপের ডাটা, তারপর হলো পূজা ভিত্তিক বিভিন্ন ডাটা, সারা জনগণের জমির ডাটা আমাদের। তো এত বড় একটা ডাটা, এবং আমরা যদি ব্লকও করতে যাই তাহলে প্রত্যেক নাগরিক যিনি জমির মালিক, whether they will be included in the block or not, I'm not sure. ব্লকে কে কে থাকবে? তারপর আমাদের সিভিল জুডিশিয়াল সিস্টেম আছে, যেখানে তাদের মানে তাদের কাজের ইম্প্যাক্ট আমাদের রেকর্ড সিস্টেমে আসে, আমাদের সবকিছুতে আসে, মালিকানায় আসে, সত্ত্বে আসে, রেজিস্ট্রি থেকে আসে, সাব রেজিস্ট্রি থেকে আসে। আবার আমরা নিজেরা যারা ল্যান্ড ব্যবস্থাপনায় জড়িত আছি, আমরা নিজেরাও এই পরিবর্তন কিছুটা করি। তো এই যে পরিবর্তন আমরা করবো, এই পরিবর্তনে যে ব্লকগুলো হবে, ব্লকগুলোতে কারা কারা কোন জায়গায় থাকবে, এটা একটা বিশাল ইস্যু, যেটা whether we are competent enough to deal with this block or not, এটা একটা। দ্বিতীয় হলো যে তাহলে যেটা প্রেজেন্টেশন দিয়েছে, থ্যাঙ্কস ইউ ফর দ্য প্রেজেন্টেশন, কিন্তু ওখানে ওর কনসেপশনগত একটা মনে ত্রুটি আছে। সেটা হলো সে রেজিস্ট্রেশন আর মিউটেশনের মধ্যে পার্থক্যটা ওদের ভালো মতো বোঝা নেই। ফলে সে যে জিনিসটাকে রেজিস্টার বারবার বলছে, আসলে সেটা রেজিস্ট্রেশন না। রেজিস্ট্রেশন ইজ নট এ পার্ট অফ দি ল্যান্ড ম্যানেজমেন্ট। এটা আমরা ল্যান্ড ম্যানেজমেন্ট আলাদা, ওটা আলাদা, ওটা অন্য জায়গায় থাকে, ওটা এটা অন্য জায়গায় থাকে। 28 দিনের যেটা কথা বলেছে সেটা তো আমাদের মিউটেশন, নট রেজিস্ট্রেশন। সো মানে তারও কিছুটা ল্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে একটু জানতে হবে, এবং জানার পর সে যদি একটা কম্প্রিহেনসিভ আইডিয়া থ্রো করে, তখন এটা আমাদের সকলের জন্য বোঝা সুবিধা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, না থ্যাংক ইউ। না, আপনার এই আমি দ্বিতীয় অবজারভেশনটা দিয়ে শুরু করি। না, ইউর রাইট যে এখানে তাহলিল তো আর ল্যান্ড ডোমেইন এক্সপার্ট না, ওর প্রেজেন্টেশনে এই জন্য হয়তো ডোমেইন সেন্ট্রিক কিছু হয়তো ইয়ে থাকতে পারে, কিছু অ্যাবারেশন থাকতে পারে, কিন্তু মূল যে তার অ্যাপ্রোচটা সেটা কিন্তু ঠিক আছে। যে মূল যে অ্যাপ্রোচটা, যে ল্যান্ড রেকর্ডস রিলেটেড যে তথ্যগুলো, যে ফাইনাল যে তথ্যগুলো, বা এই যে এসিল্যান্ড অফিসে যে মিউটেশনের যে আমাদের প্রসেসের মাধ্যমে আমরা ফাইনালি যে
ল্যান্ড ওনারশিপের টাইটেলটা ট্রান্সফার করি, সেই প্রসেসের যে আউটপুটটা সেটা কিন্তু এই ব্লক চেইনে খুব সুন্দরভাবে রাখা যায়। সো ওই কনসেপ্টে কোনো সমস্যা নাই। সমস্যা আছে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে এখানে ওই ডোমেইন রিলেটেড কিছু তথ্য হয়তো তার কিছু গরমিল ছিল। নাও কামিং ব্যাক টু দ্য ফার্স্ট পার্ট অফ ইউর কোয়েশ্চেন, এখানে আপনি যেভাবে বলছেন, এটা তো আজকে প্রথমবারের মতো হয়তো শুনছেন আপনি, যে ব্লক করে এখানে রাখা হয় না। এখানে এমন না যে আপনাকে এক ব্লকে রাখা হবে, আরেক এই ভূমি মন্ত্রণালয়ের লোকজনকে আরেক ব্লকে রাখা হবে, সেই কনভেনশনাল কনসেপ্ট এটা না। এটা ইচ ব্লক ইজ এ টেকনিক্যাল ব্লক। সো এই ব্লকগুলো হচ্ছে, এটা ওটা বলতে গেলে তাকে আরো অনেক কারিগরি ডিটেইলে যেতে হতো, যেটা আমি তাকে মানা করেছিলাম যে এত ডিটেইলে যেও না। সো দিস ব্লকস আর বেসিক্যালি blocks of code, blocks of binary code that are interconnected to each other through hash functions. আমি এটা না বলে পারলাম না, কারণ তাহলে আপনার এই এটা কনফিউশনটা দূর করতে পারবো। So in each block, actually, in each of these binary blocks, you have multiple data points. সেই data points could be এই যে বিভিন্ন লোকের হতে পারে, যে বিভিন্ন ট্রানজাকশন রিলেটেড ডেটা হতে পারে। But the important thing is যে প্রতিটা ব্লক একবার যখন আমি ইমপ্রিন্ট করে ফেললাম, এই কোড দিয়ে ইমপ্রিন্ট করে ফেললাম, এই ব্লকটাকে যখন আমি নেক্সট ব্লকের সাথে কানেক্ট করে ফেললাম, এইটাকে আর চেঞ্জ করা যায় না। সো ইউ ক্যানট চেঞ্জ, ওইখান থেকেই আসছে দ্য কনসেপ্ট অফ ইমিউটেবিলিটি। ওয়ান্স ইট ইজ ইমপ্রিন্টেড ইনটু এ ব্লক, it can never be changed. You can change the data in the blockchain, in the block, by having another transaction, but you cannot change the previous data. So that is the whole point of the blockchain. এখন আপনার যে মূল যে কনসার্নটা ছিল, যে there are multiple stakeholders, আপনি বোধহয় সেটাই বোঝাতে চেয়েছেন। এখানে স্টেক হোল্ডার্স একটা হচ্ছে সিটিজেন্স, একটা হচ্ছে আমার এই যারা এই ব্যাক এন্ডে কাজ করছে, এই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জড়িত যারা, আরেকটা আমার স্টেক হোল্ডার হচ্ছে ব্যাংকস, যদি তারা লোন দেয় এই জমির ব্যাপারে, বা আরেকটা স্টেক হোল্ডার হচ্ছে জুডিশিয়ারি। So there are multiple stakeholders and all of them are actually accommodated into the blockchain system in multiple nodes. So এটা মানে বুঝতে গেলে আরো অনেক টেকনিক্যাল ডিটেইলে যেতে হবে, যেটা আজকের এই সেমিনারে সেটা সম্ভবপর না। But the point is all stakeholders are included in the system, and that's the beauty of blockchain, যার মাধ্যমে কোনো স্টেক হোল্ডারকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব না। তো আমার মনে হয় যে আর যদি কোনো প্রশ্ন না থাকে ফ্রম দ্য ফ্লোর, লেট আস মুভ টু দি স্পেশাল গেস্ট এন্ড দ্য চিফ গেস্ট। তো আমি প্রথমে আহ্বান জানাবো আমাদের ল্যান্ড ম্যানেজ, কি আর কোনো প্রশ্ন ছিল? কিছু বলতে চাচ্ছেন? একটু আমি একটা বিষয় জানতে চাচ্ছি। আমি কামরুল হাসান ফেরদৌস, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব, ভূমি মন্ত্রণালয়। তো ব্লকচেন সম্বন্ধে আজকের যে উপস্থাপনাটা আমরা দেখলাম বা শুনলাম, তো আমার মনে হয় প্রযুক্তিটা তো আমাদের জন্য অত্যন্ত নতুন। এই জন্য প্রথমেই যদি ব্লকচেনটা কি এবং কিভাবে কাজ করে, এই বিষয়ে কি কি ক্ষেত্রে ব্যবহৃত, ওইটা একটা প্রাথমিক ধারণা দেওয়া হতো, তাইলে অনেক ভালো হতো। আর তাহরিলকে অনেক ধন্যবাদ যে তিনি প্রথমেই শুরু করেছেন ওই ল্যান্ড ম্যানেজমেন্টের সাথে এটা দিয়ে। প্রথমে বিষয়টা পরিচিতমূলক ইয়ে হলে, মানে বুঝিয়ে দিলে আমার মনে হয় যে সবাই এটাতে অংশগ্রহণ করতে পারতো। এমনি ব্লকচেনের প্রযুক্তির ব্যাপারে আমাদের একটা ভীতি আছে, সেটা হলো আমরা জানি যে এটা ক্রিপ্টোকারেন্সি, মূলত আর্থিক লেনদেন, গোপনীয় আর্থিক লেনদেন। আমাদের এটা জানি না আমার সেই এটা ধারণাটাও মূলক কিনা, তবে এই গোপন আর্থিক লেনদেন মানি লন্ডারিং কে ইয়ে করবে কিনা, উৎসাহিত করবে কিনা। কারণ আমরা এটা শুনেছি যে ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেন বহুবার আন্তর্জাতিক জুয়ার ক্ষেত্রে খুব ব্যবহৃত হয়। এই বিষয়গুলো আমার মনে হয় ক্লিয়ার করলে ভালো হয়। না ঠিক আছে, ধন্যবাদ। জি, না থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আপনি একেবারে ঠিকই বলেছেন, কিন্তু আমরা যেহেতু আজকের এই সেমিনারের প্রতিপাদ্য বিষয়ই ছিল যে আমরা ব্লকচেন কি করে এই ভূমি ব্যবস্থাপনায় ব্যবহার করতে পারবো, সেই জন্য সরাসরি ওই সাবজেক্টে গিয়েছি। কিন্তু এই ব্লকচেইনের উপরে যদি একটা ব্যাকগ্রাউন্ডার বা একটা প্রাইমার যদি দিতে হয় শুধু ওইটার উপরেই, তাহলে কিন্তু 2 ঘন্টার একটা সেশন করতে হয়। আপনি যেটা চাচ্ছেন
সেটা অবশ্যই করা দরকার। এবং আমি মনে করি যে আমার মনে হয় যে LMAP প্রজেক্টের আওতায় এটা যদি ওনারা অর্গানাইজ করতে চান, ব্লকচেন অলিম্পিয়াড বাংলাদেশ থেকে আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব টু হ্যাভ এ কাইন্ড অফ লাইক এ ওয়ার্কশপ টু লার্ন অ্যাবাউট ব্লকচেন টেকনোলজি ইটসেলফ। তাহলে অন্তত ঘন্টা 2-এর একটা ওয়ার্কশপ করতে হবে, সেটা করলে পরে একটা বেসিক আইডিয়া পাওয়া যাবে আর কি। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই ব্লকচেন ক্রিপ্টোকারেন্সি না, এইটা আমি একটু কনফিউশনটা দূর করতে চাই। Cryptocurrency is just one of thousands of applications that blockchain enables. So যেহেতু ব্লকচেন প্রযুক্তি দিয়ে প্রথম যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল সেটা ছিল একটা ক্রিপ্টোকারেন্সি, এবং সেটা সারা দুনিয়াব্যাপী আলোড়ন তুলেছিল, বিটকয়েন। যে কারণে মানুষ মনে করে ব্লকচেন মানেই হচ্ছে বিটকয়েন। এটা একেবারেই একটা ভ্রান্ত ধারণা। বিটকয়েন হচ্ছে শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন। এরকম এই আমরা যেটা আজকে তাহলিল দেখালো, এই টাইপের একটা ব্লকচেন যদি লেয়ার 1 ব্লকচেন তৈরি করে যদি বাংলাদেশে এটা আমরা দিতে পারি, তাহলে কিন্তু এটা কোনো রকম কোনো ক্রিপ্টোকারেন্সির প্রয়োজন হবে না। আবার যদি আমরা কোনো পাবলিক ব্লকচেন লেজার যদি ব্যবহার করতে চাই, ইথারিয়ামের ব্লকচেন যদি আমরা ব্যবহার করতে চাই, বা বিটকয়েনের ব্লকচেন লেয়ার যদি আমরা ব্যবহার করতে চাই, বা অন্য কোনো ব্লকচেন পাবলিক ব্লকচেনকে আমরা ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমার তখন তাদেরকে একটা ফি দিতে হয়, প্রতিটা ট্রানজাকশনের জন্য একটা ফি দিতে হয়, যে ফিটাকে তারা বলে গ্যাস ফি। গ্যাস তো অ্যাজ ইউ নো ইন দ্য US পেট্রোলকে তারা গ্যাস বলে, মানে অর্থাৎ কিনা একটা এনার্জির খরচ দিতে হবে, তার যে এনার্জি যাচ্ছে এটা করতে, পাওয়ার যাচ্ছে, সেটার জন্য একটা ফি দিতে হবে। তো সেই গ্যাস ফিটা দিতে হয় কিন্তু ওই প্ল্যাটফর্মের যে ক্রিপ্টো কয়েন যেটা আছে, ক্রিপ্টোকারেন্সি যেটা আছে, ইথারিয়াম হলে ইথার, বিটকয়েনের লেজারে করলে বিটকয়েন, বা এই ধরনের আরো অনেক অনেক রিপল আছে, আরো হাজার হাজার এরকম ক্রিপ্টোকারেন্সি আছে। সো যেহেতু বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি এই মুহূর্তে এখনো আপনার লিগাল না, বাংলাদেশ ব্যাংক এখনো এই ক্রিপ্টোকারেন্সি ট্রানজাকশনকে স্যাংশন দেয়নি, যে সেই কারণে আমাদেরকে বাংলাদেশে যদি আমাদের ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করতে হয়, তাহলে আমাদের নিজস্ব লেয়ার 1 ব্লকচেন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, অথবা আমরা এই প্রাইভেট পারমিশন ব্লকচেন প্ল্যাটফর্ম করে আমরা এটা করতে পারি, যাতে করে আমার এই কোনো ক্রিপ্টোকারেন্সির প্রয়োজন যাতে না পড়ে। তো আমি আমার প্রত্যেকটা প্রশ্নই খুবই চমৎকার প্রশ্ন হয়েছে, রেলেভেন্ট প্রশ্ন, এবং রিমার্কস গুলো খুবই রেলেভেন্ট, এবং it shows that all of you have tremendous interest in blockchain, and I'm sure our keynote speaker will be very happy to see so much interest has been generated from all of you. এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, যে আজকে এই যে পুরো অনুষ্ঠানটা ফেসবুক লাইভে আমরাও দিচ্ছি ব্লকচেন অলিম্পিয়াড বাংলাদেশের ফেসবুক পেজ থেকে, পাশাপাশি চ্যানেল 71, চ্যানেল 71, তারা তাদের ফেসবুক পেজ থেকেও এটা লাইভ ব্রডকাস্ট করছে, এবং ওই দুই ফেসবুক পেজ থেকে এখন কয়েক হাজার মানুষ কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা দেখছে। এই জুমে যারা আমরা লিংক আছি, এই 40-50 জনের বাইরে কয়েক হাজার মানুষ কিন্তু এটা দেখছে। সো নাও আই উইল গো টু Mr. Muzaffar Ahmed, Project Director, Land Management Automation Project, for his remarks. Thank you. Ji. Land records using blockchain বিষয়ক ভার্চুয়াল কর্মশালা সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত কিনোট স্পিকার, সম্মানিত মডারেটর এন্ড প্যানেলিস্ট, and ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্থান থেকে প্রতিষ্ঠান থেকে ভার্চুয়াল কর্মশালায় সংযুক্ত সম্মানিত অংশগ্রহণকারী বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাকে শোনা যাচ্ছে না মুজাফফর সাহেব, আপনার এটা বোধহয় মিউট হয়ে গেছে। জি, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, জি, থ্যাংক ইউ। প্রথম থেকে শুনতে পারেন নাই না? প্রথমে শোনা যাচ্ছিল, এই মাঝখান থেকে হঠাৎ করে শোনা যায়। আচ্ছা, ব্লকচেনের উপরে আজকে যে ভার্চুয়াল কর্মশালা হলো, এই কর্মশালার মাধ্যমে
সত্যি আমরা প্রথম একটু ডিটেলস আমরা ব্লকচেন সম্বন্ধে অবগত হলাম। এটা আমি ধন্যবাদ জানাবো এই আপনার উদ্যোগে, ইনিশিয়েটিভের মাধ্যমে এটা সূচনা হয়েছে এবং সচিব মহোদয় সম্মানিত সচিব মহোদয় তার মূল্যবান সময় দিয়েছেন এই ব্লকচেনের উপর জানার জন্য। সচিব মহোদয়ের নতুন বিষয়ের উপর প্রচন্ড আগ্রহ আছে, উনি এই জন্য সময় দিয়েছেন এবং ওনার কর্মকর্তাদেরকে সম্মেলন কক্ষে হাজির করে এই বিষয়টাকে সুন্দর করেছেন, এজন্য সচিব মহোদয়কে আন্তরিক ধন্যবাদ। একটা মিটিং আমার এখানে হয়েছিল, অটোমেশন প্রকল্পের সম্মেলন কক্ষে হয়েছিল, সেখানে আমার কিছুটা ধারণা হয়েছে, সেই ধারণা থেকে আমি কয়েকটা কথা বলছি। ল্যান্ড ওনারশিপ, এটা একটা প্রসঙ্গ আসছে। ল্যান্ড ওনারশিপ ইজ অলওয়েজ চেঞ্জেবল। প্রতিনিয়ত ল্যান্ড বাই এবং সেলের মাধ্যমে ওনারশিপ চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং এই ব্লকচেন কনসেপ্টটা এই ল্যান্ড ওনারশিপের ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখতে পারে সেটা কিন্তু আমাদের ফিজিবিলিটি স্টাডি করা দরকার। একইভাবে মিউটেশন, এটা আরেকটা প্রসেস, ল্যান্ড ওনারশিপ চেঞ্জ হচ্ছে, এটাও কিন্তু এসসি ল্যান্ডের আদেশের বিরুদ্ধে রিভিউ হয়, আপিল হয়, বিভিন্ন কোর্টে মামলা হয়, এটাও কিন্তু চেঞ্জেবল। এক্ষেত্রেও কিন্তু মানে ব্লকচেন কনসেপ্ট আমরা কিভাবে নিব ফিজিবিলিটি স্টাডি করা দরকার। শুধুমাত্র আমি যেটা ফিজিবল মনে করছি, ল্যান্ড রেকর্ডস, যেমন এসএ রেকর্ডস লং টাইম চলে। একটা এসএ রেকর্ড যখন চূড়ান্ত হয়, ওটা ব্লকের আওতায় স্থায়ী করে ফেললে 10, 15, 20 বছর কিন্তু এসএ রেকর্ডটা চালু ছিল। আরএস রেকর্ড, এটাও কিন্তু অনেক দিন, 15, 20, 30 বছর যাবত কিন্তু আরএস রেকর্ড চালু আছে, কোনো চেঞ্জ করা যাবে না। এবং সিএস রেকর্ড কিন্তু নো চেঞ্জ, একেবারেই যে প্রথম রেকর্ডটা ওটা কিন্তু এখনো খুব ভ্যালু রাখে, কারণ ওটা চেঞ্জ করার সুযোগ ছিল না। বর্তমানে যে বিআরএস বা সিটি জরিপ, এটাও যদি চেঞ্জ করা না যায় তাহলে কিন্তু আমাদের জন্য ভালো। একমাত্র ল্যান্ড রেকর্ডস এর ক্ষেত্রে আমি মনে করি যে এই ব্লকচেনের কনসেপ্টটা সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করা যায়। একইভাবে সাব রেজিস্ট্রারের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সাধারণ সাহেব এখানে উপস্থিত আছেন, আমি প্রথমে ভাবছিলাম যে সাব রেজিস্ট্রি অফিস থেকে কেউ মনে হয় নাই, আমি ওনাকে দেখে খুশি হলাম যে উনি এখানে ছিলেন এবং উনি খুব পজিটিভলি, অল্প কথা খুব পজিটিভলি রেসপন্স করেছেন। রেজিস্ট্রেশনটা কিন্তু একটা ভাইটাল একটা পয়েন্ট। রেজিস্ট্রেশন কিন্তু চেঞ্জ করা না যদি যায় এটাই ভালো। রেজিস্ট্রেশন প্রতিনিয়ত চেঞ্জ হয় বা চেঞ্জ করা যায়, এটা হয়তো কঠিন একটা মানে খারাপ একটা বিষয় হবে। এই জন্য রেজিস্ট্রেশনটা স্থায়ীভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন ওয়ান ইজ ডান, ওইটা আর চেঞ্জ নাই। আনটিল এন্ড আনলেস কোনো কোর্ট কর্তৃক যদি ওই রেজিস্ট্রেশন বিরুদ্ধে আপত্তি না হয়, নানান ভয়ের ঘোষণা না হয়, তাহলে ওই রেজিস্ট্রেশন কিন্তু ভ্যালিড। সুতরাং এই ক্ষেত্রে ব্লকচেনের কনসেপ্টটা সাব রেজিস্ট্রার ক্ষেত্রে খুবই অ্যাপ্লিকেবল আমার মনে হচ্ছে। আর ল্যান্ড রেকর্ডস এবং জরিপ যেটাকে বলা হয়, আমাদের এক কর্মকর্তা আংশিক বলেছেন, আমরা জরিপের ফার্স্ট ফেজ থেকে শুরু করব না, জরিপের ফাইনাল স্টেজ যখন হয়ে যাবে, মানে গ্যাজেট হয়ে যাবে, গ্যাজেট হওয়ার আগ মুহূর্তে যদি আমরা গ্যাজেট হওয়ার ইমিডিয়েটলি আগে যদি আমরা ব্লকচেনের আওতায় নিয়ে আসি, তখন কিন্তু এটা কিন্তু স্থায়ী হয়ে যাচ্ছে। একদিকে গ্যাজেট হয়ে যাচ্ছে, আর একদিকে কিন্তু ওই রেকর্ডটা কিন্তু ব্লকচেনের আওতায় স্থায়ী হয়ে যাচ্ছে। দুই দিকে স্থায়ী হচ্ছে, গ্যাজেটের মাধ্যমে স্থায়ী হচ্ছে, আবার ব্লকচেনের মাধ্যমে স্থায়ী হচ্ছে, ডাবল চেক হচ্ছে, স্থায়ী হচ্ছে। এইকে আমি মনে করি এই জায়গাটা একটু কাজ করার সুযোগ আছে। আর আরেকটা বিষয় যেটা, যেহেতু ব্লকচেনের ডকুমেন্ট কখনো মুছে ফেলা যায় না, এটার সুবিধাও আছে, কিছুটা অসুবিধাও আছে। যেমন আমাদের ল্যান্ডের সব সেক্টরে কিন্তু ব্লকচেন কনসেপ্ট কিন্তু ইউজ করা যাবে না, এই জন্য আমাদের স্টাডি করতে হবে। আর এই জন্য সেক্টর ওয়াইজ, যেমন বিদ্যুৎ সেক্টর, আমাদের ল্যান্ড সেক্টর, ল্যান্ডের অনেকগুলো সেক্টর আছে, যেমন মিউটেশন সেক্টর, রেজিস্ট্রেশন সেক্টর, রেকর্ড সেক্টর, তো এগুলো অনেক সেক্টর আছে। আমাদেরকে স্টাডি করতে হবে নিড বেস, কার কি প্রয়োজন, তার প্রয়োজনকে সামনে রেখে ফিজিবিলিটি স্টাডি করতে হবে যে ব্লকচেনটা অ্যাপ্লিকেবল কিনা, অ্যাপ্লিকেবল হলে আমরা কি বেনিফিট পেতে পারি, সেটাকে সামনে নিয়ে আমাদেরকে আগাতে হবে। তবে ইন জেনারেল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমে যে ব্লকচেন অ্যাপ্লিকেবল হবে সেটা কিন্তু করা সম্ভব হবে না। আর বিং এ অটোমেশন প্রজেক্টের প্রজেক্ট ডাইরেক্টর, আমার এই বর্তমান প্রেক্ষাপটে আমার অটোমেশন প্রজেক্ট অলরেডি 3 ইয়ার্স অলরেডি ডান, আরো 3 ইয়ার্স আমাদের সামনে আছে সেক্ষেত্রে। আর এখানে আমার প্রজেক্টটা ডিপিপি দ্বারা গাইডেড, ডিপিপিতে যেভাবে আছে সেভাবেই করতে হবে। সেই ক্ষেত্রে আমারও এখানে ব্লকচেনের নতুন কনসেপ্ট অ্যাডপ্ট করা আমার পক্ষেও সম্ভব না, যেহেতু আমি ডিপিপি দ্বারা মানে বাধিত এবং ডিপিপি দ্বারা সীমাবদ্ধ করা হয়েছে আমাকে, এবং বাজেটও এর দ্বারা সীমাবদ্ধ করা আছে। নতুন কোনো কনসেপ্ট এই মুহূর্তে আমার অটোমেশন প্রজেক্টের পক্ষে কিন্তু নেওয়া সম্ভব হবে না। তবে এই অটোমেশন প্রজেক্টের বাইরে আমাদের যে প্রজেক্টগুলো আছে, বিশেষ করে ল্যান্ড জোনিং বা রেকর্ড, ভূমি রেকর্ড বা জরিপ,
ওই সেক্টরে আমি কিছুটা ফিজিবিলিটি দেখি, কিছুটা সম্ভাবনা দেখি। যদি কোনো সুযোগ থাকে, এই মুহূর্তে করতে হবে এমন না, সামনে আমাদের স্কোপ বোঝে ফিজিবিলিটি স্টাডিকে যদি ফিজিবল হয়, তাহলে হয়তো সচিব মহোদয়ের নেতৃত্বে এই বিষয়ে ছোটখাটো দু একটা কনসেপ্ট যেটা আমাদের জন্য অত্যন্ত ভাইটাল, অত্যন্ত প্রয়োজন বা বাস্তবসম্মত, ওইরকম আমরা দু একটা বিষয় আমরা ব্লকসে নিতে পারি। তবে এটাও কিন্তু ফার্দার স্টাডির দরকার আছে, প্ল্যানিং এর দরকার আছে। প্ল্যানিং ছাড়া কিন্তু এগুলো করা সম্ভব হবে না। এজন্য ব্লকচেনের নীতি যেহেতু তো চূড়ান্ত হয় নাই, নীতি নির্ধারণী পর্যায়ে অনেক কিছু এখনো চূড়ান্ত হয় নাই। নীতি এবং কৌশল এবং ফ্রেমওয়ার্ক এই জিনিসগুলো কিন্তু ব্লকচেনের এখন স্থায়ী কোনো রূপ নেওয়া হয় নাই, স্থায়ী কোনো রূপ নেয়নি। সেক্ষেত্রে এইগুলো যদি স্থায়ী রূপ নেয়, এই লিগ্যাল ফ্রেমওয়ার্কের আওতায় আমরা হয়তো ল্যান্ডের দু একটা সেক্টর কিন্তু আমরা ব্লকচেনের জাস্ট কনসেপ্টটাকে বাস্তবায়ন করতে পারি। আমি আর তেমন কিছু বলতে চাচ্ছি না, অনেক কিছু বলে ফেললাম। আমাকে সুযোগ দেওয়ার জন্য নিয়ামুল করিম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে স্পেশাল গেস্ট প্যানেলিস্টে রাখার জন্য। ধন্যবাদ সকলকে। জি, না, থ্যাংক ইউ ভেরি মাচ পিডি মহোদয়কে। তো এখানে যেটা আপনি উল্লেখ করেছেন সেটা নোশনালি ঠিক আছে, যে আসলে সব জিনিসই তো ব্লকচেইনে নেওয়ার বিষয় না। আমরাও সেটা চাই না, বা আমার ধারণা যে আমাদের এই যে আজকে যে কিনোট স্পিকার সেও হয়তো সেটা মিন করেনি। এখানে যেটা বিষয় হচ্ছে যে এমনকি আমাদের এই যে ব্লকচেইন অলিম্পিয়াডে যারা পার্টিসিপেট করে, ওয়ান অফ দি কি কোয়েশ্চেনস দে ফেস, যে আমরা তো অটোমেশন বহুভাবে করতে পারি, তাহলে কেন সে ব্লকচেইন এখানে প্রপোজ করছে? সো দে হ্যাভ টু জাস্টিফাই যে কেন এই ব্লকচেইন প্রযুক্তি এই পার্টিকুলার সে যে কেস যে প্রজেক্টটা সাবমিট করছে সেখানে কেন এটা প্রয়োজন। সুতরাং এই যে ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার গণহারে করার কোনো সুযোগ নাই। It has to be justified. Its application has to be justified. I fully agree with you. এটা আমাদেরকে আরো খতিয়ে দেখতে হবে যে এই পুরো ভূমি মন্ত্রণালয়ের যে সার্বিক যে ভূমি ব্যবস্থাপনা, তার মধ্যে কোন কোন অ্যাপ্লিকেশন গুলো বা কোন কোন অ্যাপ্লিকেশনের কোন অংশগুলো ব্লকচেইন প্রযুক্তি দিয়ে উপকৃত হতে পারে। তবে এটার জন্য কোনো আইনি কোনো বাধা নেই এই মুহূর্তে, এক্সেপ্ট ফর অ্যাজ আই সেড যে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করাটা আইনিভাবে বাধা আছে, কিন্তু ওটা ছাড়াও আমরা ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করতে পারি। আর সরকারিভাবে কিন্তু এটার পলিসি না থাকলেও ব্লকচেইনের ফুললি পাবলিশড স্ট্র্যাটেজি কিন্তু অলরেডি বাংলাদেশ সরকারের আছে, এবং এটা আইসিটি ডিভিশনের ওয়েবসাইটও এটা দেয়া আছে। সো এটার স্ট্র্যাটেজি অলরেডি আছে এবং এটাকে উৎসাহিত করা হচ্ছে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এটাকে উৎসাহিত করছে, ক্যাবিনেট ডিভিশন এটাকে উৎসাহিত করছে। সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রণালয় বা তার অধীনস্থ যে কোনো সংস্থায় এটার ব্যবহারের ব্যাপারে কোনো বাধা নিষেধ এই মুহূর্তে নাই। আমাদেরকে শুধু দেখতে হবে যে এটাকে কোথায় এটা দিলে পরে সেটা ইফেক্টিভ হবে, সেই অনুযায়ী আমাদেরকে ছোট ছোট কিছু প্রজেক্ট আমরা হয়তো হাতে নিতে পারি। আমি এই পর্যায়ে আমাদের দ্বিতীয় যে বিশেষ অতিথি জাহিদ হোসেন পনির সাহেব, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, আমি ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আপনার এই আজকের এই যে আমাদের সেমিনার, তাতে আজকে এই আপনি এই যে আলোচনাটা হলো, এইটা সূত্রপাত গত বছর এরকম একটা আয়োজন হয়েছিল মাননীয় মন্ত্রী পরিষদ সচিব স্যারের সভাপতিত্বে। গত বছর আপনি আয়োজন করেছিলেন, এখানে সব সচিব স্যাররা যোগদান করেছে। আমি তখন ঢুকছিলাম প্রোগ্রামে, এই জমে গেছিল। এই সুবাদে এরকম এই লিঙ্কেজটা আমাদের জন্য খুব দরকার। আসলে এটা হচ্ছে সেন্সিটাইজেশন, এটা মাঝে মাঝে খুব দরকার হয়, কারণ কি আমরা খুব কনসেপশনাল স্টেজে এখন আছি, ইমপ্লিমেন্টেশন এখন আসতে পারি নাই। তো আমি আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি স্যার সচিব স্যার, আজকে সকালে আমাদের ওয়ার্কশপ হয়েছে, বেশ কয়েকটা আলোচনা হয়েছে। স্যার আজকের এই যে চ্যাপ্টার যে প্রোগ্রাম, এটার জন্য খুব অপেক্ষায় ছিলেন, যে বারবার বলছিলেন যে আমরা ব্লকচেইন নিয়ে কাজ করবো। এইটা এই যে দৃষ্টিভঙ্গিটা, দ্যাট ইজ পজিটিভনেস। আমার মনে হচ্ছে যে আমরা ল্যান্ড থেকে প্রথম শুরু করতে পারবো। আমি পজিটিভ সেন্টেন্স থেকে শুরু করি আর কি, এই কারণে যে গত 9 তারিখে একটা কাজ হয়েছিল, এই মাসের 9 তারিখে মাননীয় মন্ত্রী মহোদয়, যে আমরা যে ফোর্থ টায়ার বলি, ফোর্থ টায়ারের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে আমাদের, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটার প্রথম ব্যবহার বাংলাদেশি সরকারি দপ্তরে আমাদের জানা মতে
ভূমি মন্ত্রণালয় প্রথম করেছে। তো সেখানে আমরা একটা রোবোটিক একটা ভয়েস যায় না, নাগরিকের কাছে মিউটেশনের ডেট বলে দেয়, এই তারিখে মিউটেশন হবে, শুনানির জন্য বলে দেয়, তারা 20 তারিখে শুনানির জন্য তাকে আসতে বলা হয়। আর একটা বড় ইন্টারেস্টিং রোবোটিক ভয়েস কাজ করে যে নাগরিকের মতের প্রতিফলন তার মধ্যে আমরা কালেক্ট করতে পারি, যেটা দিয়ে পরে রেমেডিয়াল অ্যাকশন গুলো নেওয়া যায়। দ্যাট ইজ আমাদের কোথায় মিস্টেক করেছে, নাগরিক স্যাটিসফাইড না ডিসস্যাটিসফাইড, সেগুলো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে প্রথম নিয়ে এসেছি আর কি। তো এক্ষেত্রে আরো বেশ কিছু কার্যক্রম হবে। ইন্টারঅ্যাক্টিভ ভয়েস, নাগরিক প্রশ্ন করবে যে আমার নামজারির কি অবস্থা বা আমার ভূমি উন্নয়ন কর আমি কিভাবে দেবো, প্রতিটা স্টেজে রোবট তাকে কথাগুলো বলবে, সেটা স্যার আগামী মাসে উদ্বোধন করবেন। তো আমরা এই আশাবাদী এই কারণে যে ফোর্থ আয়ারের যে কম্পোনেন্ট গুলো আছে আমরা সবগুলো একটু একটু বড় করে দেখতে চাই। আসলে এটা দিয়ে তো আমার নাথিং হার্মফুল, দ্যাট ইজ আমরা টেস্ট করতে পারি, বড় প্রজেক্ট না হোক, রিস্ক না হোক, যেটা হতে পারে। আমি এটা পরে বলি। তো আমি একটু সিকুয়েন্সিয়ালি আগাতে যাচ্ছি যে ইতিমধ্যে যে প্রেজেন্টেশনটা হলো সেটা কিন্তু রেজিস্ট্রেশন দপ্তরে। তো আমি এটা অনুমান করে আমি ওই সাধারণ সাহেব বা আইন বিভাগের বেশ কয়েকজনকে পাঠাইছি। এটা মূলত তাদের থাকলে ভালো হতো এই তাদের উপস্থিতিতে। ইতিমধ্যে আমরা আইন বিভাগের সাথে যে আমাদের দলিলগুলো যে দেখতে হয় মিডিয়েশন সিস্টেমে, সেটা কিন্তু 17 উপজেলার সাথে হয়েছে আর কি। তো এটা মাধ্যমে এটা তো একটা এপিআই শেয়ারিং, শুধু ডাটাগুলো আসছে, বা এটার মধ্যে যদি স্টকের কাজটা করা যায় হয়তো 23 সালে হবে না, আমার ধারণা 25 সালে এটা একটু সম্ভব হবে এই ধরনের কার্যক্রম নেওয়াটা। কোপিয়াল সিস্টেমে আমাদের এটা খুবই অ্যাপ্লিকেবল। আমার ধারণা যে আমরা একটু যদি জিনিসটাকে একটু রিভাইজ করি, কারণ কোপিয়াল আজকে থেকে ব্রিটিশটা যে কত বছর আগে যে জিনিসটা গ্রো করছে, জয়ী করে 5টা একই এই কনসেপ্টটাই বহুত আগে ছিল, এই পর্দায়ের আগে। তখনই 5টা ভাগে কোপিয়াল গুলো আগে ডিস্ট্রিবিউশন করা হতো 5টা লেয়ারে। তো যার ফলে একটা যদি পুড়ে যায়, আপনি সেই ঘটনা ঘটছে আর কি। আমাদের কোপিয়াল নেই, এক জায়গায় আছে, ডিস্ট্রিক্ট জজের কাছে আছে, যার ফলে আমরা এখন পাতা ছেড়া আমরা বলেছি ওই জায়গা থেকে কালেক্ট করতে। তাহলে এই দিয়ার চিত্রটা আজকে মানে এই জিনিসগুলো ডিজিটাল ইমপ্লিকেশন হচ্ছে, এখন ব্যবহার করা সম্ভব। এই কনসেপ্ট আমি জাস্ট এই চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দেশে, কারণ ল্যান্ডের সাথে কিছু অনুমান করে ব্লকচেনকে প্রযুক্তিকে মূলত মানে একটু প্রমোট করা হয়, যেটা উন্নত দেশের সাথে আমাদের দেশের মিলবে না অনেক ক্ষেত্রে। ফর এক্সাম্পল আমাদের সেক্ষেত্রে 5টা লেয়ারে যে ডাটা থাকবে সবার সেন্সিটাইজেশন লেভেল সমান না। আমরা যে পরিমাণ এপিআই দিচ্ছি, দ্যাট ইজ আমাদের ডেটাবেজের সাথে অন্য প্রতিষ্ঠানের ডেটাবেজের লিঙ্ক এটাতে শেয়ারিং, অন্য যদি সবাই না করে সমহারে, সমগতিতে, সম আবেগ নিয়ে, তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। সেই জন্য আমাদের একটু বড় চ্যালেঞ্জ যে আবার এই ক্ষেত্রে ডাটা মেনটেন্যান্স, তারপরে হচ্ছে সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এই প্রযুক্তিগুলোর যে ব্যবহারটা সেটা কিন্তু সবার না হওয়া পর্যন্ত একটু রেস্ট থেকে যাবে। তো এইটুকু হচ্ছে আমার বক্তব্য যে একটা কমপ্লেক্স সিস্টেমে ল্যান্ডে বিশেষ করে এটা সব সিস্টেমে কিছু কিছু জায়গায় করা যায়। আমরা একটু আইডেন্টিফাই করলাম যে আমাদের পট সিস্টেমে একটু হতে পারে, এটা দিয়ে আমরা টেস্ট করতে পারি। পিডি স্যার যেটা বলছেন যে এটা এই নীতিমালার মধ্যে থেকে যে কিভাবে করা যায়। একটা সম্পর্কে আমরা বলেছি অডিটিং সিস্টেম, অডিটিং এর সাথেও যে এই যে সুবিধাগুলো আজকে বলা হলো, আমাদের যে রেভিনিউ সিস্টেমের যে অডিটিং মানে সেটা আমাদের হিসাব নিয়ন্ত্রণ দপ্তরের সফটওয়্যার, এইটা ছোট আকারে এইটা দিয়ে আমরা কিভাবে শুরু করতে পারি, এরকম হয়তো স্যারের কাছ থেকে আমরা পরামর্শ নেবো, এটা দিয়ে এরকম কিছু কাজ হতে পারে। তো আমাদের ধারণা যে এই জিনিসটা শুনেছি প্রথম থেকে থিওরিটিক্যাল একটা ডিসকাশন, গত বছর থেকে আমার প্রমাণ শুনেছি, কিন্তু আসলে এটা প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত থিওরিটিক্যাল জিনিসটা মানে বোঝা যাচ্ছে না প্র্যাকটিক্যালি। আমরা এটা দেখতে চাচ্ছি কিভাবে, যাতে সরকারের পলিসি ডকুমেন্ট তৈরি করা আছে, এটা স্যার খুব পজিটিভ এই বিষয়ে। তো আমার ধারণা যে আমরা এটি নিয়ে একটা পাইলটিং বা ছোট আকারে কিছু একটা করতে পারি কিনা, একটা একাডেমিক ডিসকাশনের মধ্যে না রেখে ছোট একটা কম্পোনেন্ট নিয়ে কিভাবে আমরা যেন বলতে পারি, মার্কেটিং হতে পারে যে আমরা ভূমি মন্ত্রণালয়ের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেছি, ভূমি মন্ত্রণালয়ের প্রথম বাংলাদেশের ব্লকচেন চালু করেছি, এরকম একটা কিছু করা যায় কিনা। আমার মনে হয় যে এখন ভাবার সময় এসেছে। আমি সবাই এখন টাইমটা অফটাইম, তবে আমি আর কি করতে চাচ্ছি না। এই পর্যায়ে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি করিম ভাইকে এবং আজকের এই যারা আয়োজকের সাথে কানেক্টেড সবাইকে ধন্যবাদ। জি, thank you, Mr. Pranay. Thank you very much for your very positive outlook on blockchain technology. আমারও বিশ্বাস যেটা করা সম্ভব, তবে যেটা করতে হবে আমাদের we have to take small steps. একবারে বড় কিছু করা যাবে না। আমরা এমন কিছু যদি আমরা এই ভূমি ব্যবস্থাপনায় যদি আমরা বের করতে পারি, ওইটা যেটা মুজাফর সাহেব বলেছেন যে আমরা একটু স্টাডি করে দেখে
যে কোন জায়গাটায় ম্যাক্সিমাম ইম্প্যাক্ট হতে পারে সবচাইতে কম এফোর্ট দিয়ে ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে। সেই ধরনের একটা দুটো ছোট কোনো জায়গা বের করে সেই জায়গায় আমরা ব্লকচেন প্রযুক্তি ব্যবহার প্রথমে শুরু করতে পারি, একবারে বড় কোনো প্রজেক্ট চিন্তা না করে। তো সুতরাং সেই কারণে আমার মনে হয় যে এটা ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে যেখানে যে প্রকল্পের মাধ্যমে এটা করা সম্ভব সেখানে এটা করা যেতে পারে। এটা যে খুব বিশাল কোনো কিছু করতে হবে, নট নেসেসারি। উই ক্যান স্টার্ট উইথ স্মল ব্লকচেইন ইনিশিয়েটিভ। তো আমাদের আজকের এই অনুষ্ঠান সম্ভবপর হয়েছে কারণ এই ভূমি মন্ত্রণালয়ের সচিব মহোদয় জনাব খলিলুর রহমান উনি এক কথাতেই আমার এক রিকোয়েস্টেই রাজি হয়েছেন এই আজকের এই সেমিনার অর্গানাইজ করার ব্যাপারে এবং সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে। এবং ওনার এই যে আগ্রহ, যদিও সরাসরি প্রযুক্তি নিয়ে আগে হয়তো তেমন কাজ করার সুযোগ হয়েছে কিনা ওনার আমি জানি না, কিন্তু এই ভূমি মন্ত্রণালয়ে আসার পরের থেকে আমরা এই যে গত কয়েক মাসে আমরা যেটা দেখেছি, ওনার ট্রেমেন্ডাস ইন্টারেস্ট আছে টেকনোলজি নিয়ে। এবং সবচাইতে বড় বিষয় যেটা, technology not for the sake of technology, but how can we use technology to make things easier and simpler. এটার উপরে ওনার কিন্তু একেবারে হকাই ফোকাস। সো সেই ওনার সেই গাইডেন্স নিয়ে আমার ধারণা আমরা এই ব্লকচেন প্রযুক্তিও হয়তো সামনের দিনগুলোতে কোনো এক সময় আমরা ভূমি মন্ত্রণালয়ের আওতায় দেখতে পাবো। তো সেই আশা নিয়ে আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয়ের সচিব জনাব খলিলুর রহমানকে তার প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকের এই সেমিনারে উপস্থিত আমাদের রয়েছেন যিনি আমাদের ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এবং ফাউন্ডার সিইও টেকনো হ্যাভেন কোম্পানি লিমিটেডের মিস্টার হামিদুল্লাহ এন করিম মহোদয়, যিনি আজকে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে আমাদের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা বৃন্দ রয়েছেন। প্রথমে এই সূচনা বক্তব্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কায়কবান উনি কথা বলেছেন, উপস্থিত রয়েছেন। সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে আমাদের কিনোট স্পিকার মিস্টার তাহলিল চমৎকার একটি পেপার প্রেজেন্ট করেছেন এবং এর সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা নিঃসন্দেহে একটি আগ্রহ নিয়েই বসে আছি এবং এটা আমরা জানার, অনেকে জানি, অনেকে এ সম্পর্কে আগ্রহী হয়ে আরো বেশি কাজে অগ্রসর হয়। ভূমি মন্ত্রণালয় আসলে বেশ গত 1 দশক ধরেই বিভিন্ন বিষয়ে কার্যক্রম পরিচালনা করছে। তার মধ্যে ডিজিটাইজেশনের কাজটা দ্রুত গতিতে এগোনোর চেষ্টা হচ্ছে এবং করে যাচ্ছে। বেশ কিছু জায়গায়, যেটি আমরা পূর্বে আমাদের যুগ্ম সচিব ডক্টর জাহিদ হোসেন পনির বললেন, যে আমরা আসলে 4IR এর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক ভয়েস, এগুলো সবগুলোর কাজকর্ম করছি। ল্যান্ড জোনিং থেকে শুরু করে আমাদের ম্যানেজমেন্ট এবং সেটেলমেন্ট সাইট দুটিই দেখছি। পাশাপাশি ভাবে ভূমি মন্ত্রণালয় তার আইনগত এবং নীতিগত যে পরিবর্তন সেগুলোও কাজ করছে। একইভাবে অবকাঠামোগত যে উন্নয়ন সেদিকটাও লক্ষ্য রাখছে। তো সবকিছু মিলিয়ে একটি হলিস্টিক অ্যাপ্রোচ আছে। এর মধ্যে আমাদের আজকের মডারেটর আমাদের করিম ভাই, উনি যখন আমাকে ব্লক চেইন সম্পর্কে প্রপোজ করলেন তখন আসলে আমি একবারই বলে ফেললাম এই জন্যই যে আমার এটা সম্পর্কে একটা কৌতূহল আছে। আমি ঠিক একটা সময় গুলিয়ে ফেলেছিলাম যে ওই মানে বিটকয়েন আর এই যে ব্লকচেইন, এটা নিয়েই ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলতে যেই আর কি প্রথম বুঝতে পারলাম যে এর পার্থক্যটা কি। আর সেই তখনই মনে হলো যে ওই জাপানিজ সেই ভদ্রলোক বা সেই গ্রুপ বা তাকে যাকে বলা হয় যে ক্রিপ্টোকারেন্সির যে সাতোশি নাকামোতো বোধহয় নামটা হবে, 2009-এ যিনি এটাকে মূলত করলেন। তারপর থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশে এটি চলছে, কিন্তু আমাদের এই সম্পর্কে ধারণা
বলতে গেলে খুবই কম। এবং করোনার সময় তখন একটি এরকমের যে ব্লকচেইন অলিম্পিয়াডের উপর সেমিনার হয়েছিল, বেশ কিছু স্টল তখন ছিল, এবং আমাদের এটা যে যথেষ্ট গুরুত্বপূর্ণ এটি বোঝা যায় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পার্লামেন্টে এই বিষয়টি বলেছিলেন যে এই বিষয়ে অগ্রসর হতে হবে প্রযুক্তি। আইসিটি প্রতিমন্ত্রী মহোদয় তো তার বক্তব্যে আছে, এবং আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের মন্ত্রী মহোদয় এ বিষয়টায় আগ্রহী। ইতিমধ্যে বেশ কিছু তরুণ যারা আছে তারা কিন্তু প্রথম অগ্রসর হয়েছে এবং তারা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আজকে বাংলাদেশে একেবারেই চর্চা নেই এমনটি বলা যাবে না। আমার একটা লম্বা সময়ের হয়তো এই বিষয়গুলো সম্পর্কে এখন আমি দেখছি, কিন্তু মাঠের সঙ্গে আমার একটা দীর্ঘ সময়ের সংযুক্তি রয়েছে। আমি সিলেটেও বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি, ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পূর্বে। সিলেটে কিন্তু সার্টিফিকেট গুলো জাজ করা হয় এই ব্লক চেইনের মাধ্যমে সেই বিশ্ববিদ্যালয়ে। এরকম আমি যতদূর জানি যে দুই একটি জায়গায় যে চর্চা হচ্ছে না, তার কিছু কিছু জায়গায় কিন্তু কাজ করছে। আমাদের হয়তো মনিটরি ফাংশনের বিষয় বা আর্থিক লেনদেনের বিষয়টি এটি আমরা আইনগত কাঠামো আসেনি এখনো, কিন্তু এই প্রযুক্তি ব্যবহার বা এই প্রযুক্তির মাধ্যমে অগ্রসর হওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই, বরঞ্চ নীতিগতভাবে এটিকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা কাজ করে যাব। এটি আজকের যে কিনোট স্পিকার যিনি কষ্ট করে এই বিরাট একটি পেপার পড়েছেন এবং করেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন, আসলে ওই লেভেল পর্যন্ত হয়তো ভাবার সময়টা আমাদের অনেকেরই আরো একটু পরে হবে, আমরা যারা নতুন লার্নার। সেই জন্য আজকে যে সূচনা হলো এর মাধ্যমে একটা আগ্রহ সৃষ্টি হবে, এবং আমি মনে করি যে এটি একটি সূচনা ল্যান্ড মিনিস্ট্রির জন্য। আমরা পরবর্তীতে আরো ছোট করে, মানে ছোট ছোট গ্রুপ করে এই বিষয়গুলো আমরা করতে পারি, এবং একেবারে বেসিক কনসেপশন যেগুলো, যে একটা ব্লক মানে এর ভিতর আসলে কি কি, চেইনটা কি, অথবা এর আমরা যে কম্পোনেন্ট গুলো বলছি যেটা আসলে ডিসেন্ট্রালাইজড কেন, তার সেন্ট্রালাইজডটা কি ছিল, আমি ডিস্ট্রিবিউটেড বলছি তাহলে পরে এটা ডিস্ট্রিবিউটেড কেন, কি কি আমার সুবিধাগুলো এখানে থাকছে, আমার স্বচ্ছতার বিষয়টা কোথায় থেকে আসে, নিরাপত্তার কথা আমি বুঝলাম, ডিজিটাল সুরক্ষার কথা এখানে আমরা দেখলাম, দক্ষতা, সহজ এক্সেস, তারপরে সমন্বয়, স্মার্ট কন্ট্যাক্ট, এবং একটা লম্বা সময় ধরে যে এর সংরক্ষণের ব্যবস্থা, সবকিছু বিষয়গুলো নিয়েই আমরা যখন যাব তখন কিন্তু আমরা নিজেরাই আমাদের পথগুলো খুঁজে পাব। এবং যে কথাটি এখানে এসেছে, ভূমির বৈচিত্র্যতা অসম্ভব, এর যত দলিল, এর যত কাগজপত্র নিয়ে এর কাজকর্ম করতে হয়, এটি বলা চলে যে এই জায়গাটি যদি আমরা নিতে পারি তাহলে পরে কিন্তু আমরা অনেক দূর অগ্রসর হতে পারি। এবং সত্যিকার অর্থে এটি একটি চ্যালেঞ্জ, এবং ভূমি মন্ত্রণালয় মনে করে যে যেখানে চ্যালেঞ্জ সেখানেই সুযোগ সৃষ্টি হয়, সেখানেই উদ্ভাবন থাকে, সেখানে এগিয়ে যাওয়ার পথ অনেকখানি থাকে। সেক্ষেত্রে যারা এখানে আছে তারা আমাদের সহযোদ্ধা হিসেবে কাজ করবে, এবং আমরা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, বা যেমন আমাদের হাবিবুল্লাহ করিম ভাইয়ের মতো অন্য আরো অনেকে যারা রয়েছেন এই বিষয় নিয়ে কাজ করছেন, তরুণরা যারা আছে, তাদেরকে আমরা এর সঙ্গে সংযুক্ত করব। আমাদের বেশ কিছু প্রকল্প চলছে, প্রায় 14টার মতো এই ডিজিটাইজেশনের উপরে বিভিন্ন আঙ্গিকে আমরা এর মধ্যে এই বিষয়টাও রপ্ত করার চেষ্টা করব। যতদূর বোঝা যায় যে আমাদের একেবারে ফাইনাল এবং সঠিক তথ্য যখন আসবে তখনই এই জায়গাটিকে ব্যবহার করা মনে হয় সবচেয়ে উত্তম হবে। এখন আমাদের ক্ষেত্র বের করতে হবে যে আমাদের কোন পর্যায়টা, কোন জায়গাগুলোকে, কোন ক্ষেত্রগুলোকে আমরা এর সঙ্গে যুক্ত করতে পারি, এই টেকনোলজির সঙ্গে নিয়ে আসতে পারি। তো এটির জন্য আরো বেশ কিছু আলাপ আলোচনা, আরো সেমিনার হতে পারে, সেগুলো আমরা ইনশাআল্লাহ করব। আমি আর আজকে বেশি কথা বাড়াবো না, তবে আমার কাছে মনে হয়েছে যে আজকের এই সেমিনারের মাধ্যমে আমরা একটি ধারণা পেয়েছি, এবং এ থেকে আমরা আগ্রহী হয়েছে অনেকে,
যাতে করে ভবিষ্যতে আমরা আমাদের কাজগুলোকে আরো ভালোভাবে করতে পারি এবং এই প্রযুক্তিকে অন্যান্য বিশ্বের অনেক উন্নত দেশ যেভাবে গ্রহণ করেছে বা করছে, শুধুমাত্র যে ক্রিপ্টোকারেন্সি তা না, অন্যান্য জায়গাতেও যে ব্যবহার করা যায় এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা পালন করবে। নিঃসন্দেহে সেক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় এগিয়ে থাকবে এই বিশ্বাস আমার আছে। এ কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন হোক। ধন্যবাদ সবাইকে। মাননীয় সচিব মহোদয়কে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আমাদের সাথে এই সেমিনারে থাকার জন্য এবং ওনার এই ব্লকচেন প্রযুক্তি ব্যবহারের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। এখানে অবশ্যই আমাদের এই আরো জানার আছে, শেখার আছে এবং উনি যে ধারণাটা দিয়েছেন বা সাজেশন দিয়েছেন, যেটার উপরে আরো ফার্দার এক্সারসাইজ আমরা করব এবং আরো ওয়ার্কশপ আমরা করব ইনশাল্লাহ, করে যেটা আমরা দেখতে চাইবো যে কিভাবে এটাকে আমরা ছোট আকারে হলো আমরা ভূমি মন্ত্রণালয়ের এই ভূমি ব্যবস্থাপনায় এই লেটেস্ট ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করতে পারি। এখানে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব আজকের এই সেমিনার ক্লোজ করে দেওয়ার আগে। তার একটি হচ্ছে যে ব্লকচেন প্রযুক্তি, যদিও সচিব মহোদয় যথার্থই বলেছেন যে 2008-এর শেষের দিকে এই somebody by the name of Mr. Satoshi Nakamoto উনি এই বিটকয়েনের যে হোয়াইট পেপার, এটা পাবলিকেশনের মাধ্যমেই এই ব্লকচেন প্রযুক্তির একটা বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছিলেন এবং সেটা মাত্র আজ থেকে 15 বছর আগে, 15 বছরও হয়নি পুরো। কিন্তু এই 15 বছরেই ব্লকচেন প্রযুক্তি কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু আবার একই সাথে 15 বছর কিন্তু একটা প্রযুক্তির জন্য এনাফ সময় না পৃথিবীর সমস্ত কর্নারে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু সেই একটা নতুন প্রযুক্তিতে আজকে বাংলাদেশের এই ইয়াং ছেলে মেয়েরা এই ব্লকচেন অলিম্পিয়াডের মাধ্যমে সারা পৃথিবীর বুকে তারা কিন্তু পরিচিত হয়ে গেছে। যেটা প্রফেসর কায়কোবাদ বলেছেন, আমরা যে ব্লকচেন অলিম্পিয়াড 4 বছর আগে শুরু করার সময় থেকেই প্রতি বছরই আমরা যখন ইন্টারন্যাশনাল ব্লকচেন অলিম্পিয়াডে পাঠিয়েছি আমাদের এই ইয়াং ছেলে মেয়েদেরকে, তারা প্রতি বছরই কিন্তু আমাদেরকে নিরাশ করেনি এবং গত বছর তো তারা সেকেন্ড প্রাইজও পেয়েছে, তার আগের বছরও সেকেন্ড প্রাইজ পেয়েছে এবং সেকেন্ড প্রাইজ সহ এক বছরে 4-5টা পুরস্কার পাওয়ারও নজির এই আমাদের আছে। সো বাংলাদেশ পৃথিবীর বুকে এই নতুন প্রযুক্তির ক্ষেত্রেও একটা স্থান তৈরি করে নিতে পেরেছে এবং সেই জন্য আমি বাংলাদেশের যুব সমাজকে অভিনন্দন জানাই। এবং পাশাপাশি আমরা এই ব্লকচেন অলিম্পিয়াডের পক্ষ থেকে আমরা যে আশাবাদ ব্যক্ত করি যে এই প্রযুক্তির ক্ষেত্রে, ব্লকচেন প্রযুক্তির ক্ষেত্রে আমরা ফলোয়ার হব না, আমরা অগ্রণী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আমাদের এই ব্লকচেন অলিম্পিয়াড বাংলাদেশ 2023-কে ঘিরে আজকে যে সেমিনারটা করা হলো, এটা ছিল দ্বিতীয় সেমিনার। আমাদের আজকে সকালে হয়েছিল প্রথম সেমিনার, সেটা ছিল এই ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে কি করে ইউনিভার্সিটি সার্টিফিকেশনস ব্লকচেন লেজারে রাখা যায়। আমাদের তৃতীয় সেমিনারটা হবে আগামীকাল সকাল 10:30টায়। সেখানে আমরা দেখব যে ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে কি করে ইন্স্যুরেন্সের যে ক্লেম সেটেলমেন্ট সেটাকে আমরা আরো ত্বরান্বিত করতে পারি, আরো ট্রান্সপারেন্ট করতে পারি এবং আরো ট্রাস্টওয়ার্দি করতে পারি। তো সেটা হবে কালকে এবং সেটাও আমাদের ব্লকচেন অলিম্পিয়াডের ফেসবুক পেজে আপনারা লাইভ দেখতে পাবেন। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন জুম লিঙ্কে আমাদের সাথে সংযুক্ত হতে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে জুম লিঙ্কটাও শেয়ার করে দিব। আর আমাদের চতুর্থ সেমিনারটা হবে 25 তারিখ সকাল 10:30টায়। সেখানে আমরা আলোচনা করব এই ব্লকচেন প্রযুক্তি কিভাবে আমাদের ব্যাংকিং খাতে আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনে, যেমন আপনার ফরেন কারেন্সি রেমিটেন্স, তারপরে আপনার ফরেন ট্রেড,
বা লোকাল ক্রেডিট স্কোরিং বা লোন লেজার, এইসব ক্ষেত্রে কি করে ব্লকচেন প্রযুক্তি ব্যবহার হতে পারে সেটার উপরে আমাদের শেষ এবং চতুর্থ যে সেমিনারটা হবে সেটা হবে 25 তারিখ সকাল 10:30টায়। সেটাও আমাদের ব্লকচেন অলিম্পিয়াড বাংলাদেশের ফেসবুক থেকে লাইভ ব্রডকাস্ট করা হবে এবং চ্যানেল 71 এর ফেসবুক পেজ থেকেও লাইভ ব্রডকাস্ট করা হবে। এবং সেখানেও যদি কেউ আপনারা জুমে সংযুক্ত হতে চান আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে জুম লিঙ্কটা দিয়ে দিব। আর সব শেষে আমাদের যে মূল আকর্ষণ এই ব্লকচেন অলিম্পিয়াড 2023-এ, সেটা হচ্ছে আমাদের যে এই ব্লকচেন অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করলো শর্ট সেরিমনিটা, সেটা হচ্ছে 25 তারিখ বিকাল 5টায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে অডিটোরিয়ামে হবে। সেখানে উপস্থিত থাকবেন জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী আইসিটি ডিভিশন, উপস্থিত থাকবেন আইসিটি ডিভিশনের সচিব জনাব শামসুল আরেফিন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব রণজিৎ কুমার। তো এনারা থাকবেন। পাশাপাশি আমাদের বিশেষ আকর্ষণ থাকবে আমাদের এই অ্যাওয়ার্ড সেরিমনিতে বাংলাদেশের বিশিষ্ট সায়েন্স ফিকশন রাইটার এবং ফিজিসিস্ট, পৃথিবী খ্যাত ফিজিসিস্ট প্রফেসর জাফর ইকবাল, তিনিও থাকবেন আমাদের এই অ্যাওয়ার্ড সেরিমনিতে। তা আপনাদের সকলকে এই সবগুলো অনুষ্ঠানেই আসার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং আবারও জনাব খলিলুর রহমান সচিব ভূমি মন্ত্রণালয়, জনাব জাহিদ হাসান পনির যুগ্ম সচিব ভূমি মন্ত্রণালয়, জনাব মুজাফর আহমেদ প্রজেক্ট ডিরেক্টর LMAP এবং অন্যান্য সকলকে, আপনারা যারা আমাদের সাথে জুমে সংযুক্ত হয়েছেন, যারা ফেসবুক লাইভে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আমার ব্লকচেন অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ নিয়ামুল করিম আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সেমিনার সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ।